গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি টাইম না দিতে পারার জন্য এটা হয়েছে। আমাকে একটু বলেন কার কার প্রশ্ন ছিল। এর মধ্যে আমার একজনের কথা মনে আছে, গোলাম কিবরিয়া স্যার। গোলাম কিবরিয়া স্যার গতকালকে প্রশ্ন করতে চেয়েছিলেন, উনি করতে পারেননি আমার ইয়ের জন্য। একটু প্রশ্নটা করেন প্লিজ। হ্যাঁ, রঞ্জিত স্যার বলেন। স্যার গতকালকের ক্লাসটা স্যার মিস হয়েছিল স্যার, এটার কি কোনো ওভারভিউ দেওয়া যাবে একটু? আচ্ছা, দেখি, চেষ্টা করতেছি। জি বলেন রঞ্জিত স্যার, বলেন। স্যার যদি টেম্পোরারি ডিজিজ হয় সেই ক্ষেত্রে আমি তার ছুটিগুলোকে স্যার কি হিসেবে দেখাবো স্যার, যেহেতু সে 3 দিনের বেশি ছুটি লাগতেছে তার, এবং আমি তাকে তার ছুটি ছাড়াও তাকে আমি তার সাময়িকভাবে তার যে খরচগুলো আমি কোম্পানি থেকে বিয়ার করবো, তার এই ছুটিগুলো স্যার আসলে আমি কিভাবে মানে আমার সিস্টেমে দেখাবো আর কি স্যার। এটা একটা বিষয় বেসিক্যালি ছিল। স্যার ছুটির প্রয়োজন হবে না, ওই যে ওখানে আসলে বেসিক্যালি কোনো ছুটিরই প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না সেটাও আমি আপনাকে বলি। বেসিক্যালি এই জায়গাটাতে যেখানকার আপনি বলছেন যে ছুটির ইয়া আছে, ছুটিটা আসলে আপনার দরকার হবে না। কেন? বিকজ একটা লোক যখন টেম্পোরারি ডিজেবল থাকবে তিনি তখন অফিসে আসবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে গিয়ে মূল বিষয়টা। এবং তার চাকরিটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু সে কম্পেনসেশন পাবে। এবং এই সময় তাকে অন্য কোনো অবস্থা বোঝানোর বা অন্য কোনো লিভ স্ট্যাটাস বোঝানোর কোনো দরকার নেই। ওখানে শুধুমাত্র তার হাজিরার যে খাতা থাকবে, বা আপনি এখানে যেভাবে হাজিরা রাখেন, সে হাজিরার মধ্যে একটা কথাই থাকবে, সেটা হচ্ছে উনি টেম্পোরারি ডিজেবল। এবং টেম্পোরারি ডিজেবল থাকা মানে এই পদ্ধতিতে আপনাকে টোটাল জিনিসটা মেনটেন করতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? স্যার আমরা, জি স্যার, আমরা আমাদের সিস্টেমে যেমন মনে করেন যে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, সিএল, এসএল, তারপর হচ্ছে স্যার পিএল দিচ্ছি বা লিভ উইদাউট পে অপশনটা আছে, কারণ সেই ক্ষেত্রে কি আমরা আমাদের সিস্টেমে এই টেম্পোরারি ডিজিজ বা টিডিডি কোনো কিছু কি স্যার শর্টকাটে মানে অ্যাড করতে পারি স্যার? আপনি যেটা হচ্ছে টেম্পোরারি ডিসএবিলিটি, এই কথাটা আপনাকে ম্যান্ডেটরি ভাবে অ্যাড করতে হবে, বিকজ তার জব স্ট্যাটাস ওই সময় টেম্পোরারি ভাবে ডিসেবল থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে মানে আপনি কর্মরত অবস্থায় বলছিলেন স্যার যে কার যদি মৃত্যু হয়, এখন তিনি যে মানে যে কাজের জন্য তাকে নিয়োজিত করা হয়েছে তিনি ওই কাজে মারা না গিয়ে হঠাৎ করে সাডেন স্ট্রোক বা অন্য কোনো কারণে মারা গেছেন স্যার, তো সেই ক্ষেত্রে কি, এবং তার চাকরির বয়স 1 বছরের কম ছিল, সেই ক্ষেত্রে স্যার আমি কি করব, এবং চাকরির বয়স যদি 1 বছরের বেশি হয় এটা কিন্তু স্যার তাকে আমি রঞ্জিত স্যার, আপনি যদি আপনার এই স্লাইডটা দেখেন, আপনার প্রথম প্রশ্ন দেখেন, আমি আপনাকে এই জিনিসটা সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। প্রথম বিষয়টা হচ্ছে তিনি মারা গেছেন কোথায়? অফিসের ভেতরে বা বাহিরে? ফ্যাক্টরিতে, অর্গানাইজেশনের ইনসাইড ওয়ার্ক প্লেস। মৃত্যুটা কি নর্মাল ছিল না অ্যাক্সিডেন্টাল ছিল? না, নর্মাল ছিল, মানে তিনি স্ট্রোক নর্মাল ছিল। করছেন। তাহলে এবার আসেন, এই দেখেন আমার স্লাইডের দিকে লক্ষ্য করেন। তাহলে এটা কি 1 নম্বরের যে স্লাইডটা আছে সেখানে কি আছে সেটা দেখতে হবে। আসেন তাহলে 1 নম্বরের স্লাইডটা দেখি। 1 নম্বর স্লাইডে কি কি আছে দেখেন তো, উনি কি কি পাবে। 1 নম্বর বিষয় হচ্ছে গিয়ে ওনার চাকরির বয়স 1 বছর। যদি এটা ইপিজেড হয় তাহলে সেক্ষেত্রে সে মৃত্যুজনিত যে কম্পেনসেশন আছে সেটা পাওয়ার জন্য এলিজিবল হবে। প্রথম পাবে উনি প্রতি বছর কাজের জন্য 45 দিন করে বেসিক স্যালারি। যদি এটা ইপিজেড হয় তাহলে রিটায়ারমেন্টের জন্য পাবে 45 দিনের বেসিক স্যালারি, আর কান্ট্রি ল হলে 30 দিনের বেসিক স্যালারি। আর গ্রুপ ইন্স্যুরেন্স পাবে, যেটা গ্রুপ ইন্স্যুরেন্স আপনার অর্গানাইজেশনে যেটা থাকবে সেই অনুযায়ী আপনি দিবেন, অথবা বিজিএমইএ বা বিকিএমএ এর মেম্বার হলে সেখান থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়। সো এই হচ্ছে কি আপনি ওনার এন্টাইটেলমেন্ট। আমি কি আপনাকে বিষয়টা সহজভাবে বোঝাতে পারলাম? এখন আমার বিষয় স্যার মানে তো মানে ন্যাচারাল ডেথ ছিল। আচ্ছা হ্যাঁ বুঝছি স্যার, ঠিক আছে। হ্যাঁ, জি, ন্যাচারাল ডেথ থাকলেও যদি সেটা অর্গানাইজেশনে কর্মকালীন সময়ে হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ 45 দিন করে, আর ইপিজেতে রিটায়ারমেন্টের কম্পেনসেশন 45 দিন করে। সো ওইভাবে করে আপনাকে জিনিসটা করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। জি স্যার আপনাদের আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার যে কোনো ধরনের ডিসএবিলিটির ক্ষেত্রে ক্ষতিপূরণ বাদে তারা তো স্যার মান্থলি পেমেন্ট আর পাবে না, সেটা কি পাবে স্যার? মান্থলি ক্ষতিপূরণটাই হচ্ছে তার মান্থলি হিসাবে পেমেন্ট করতে হবে। এবং স্যালারির ক্ষেত্রে বলা আছে কি যে প্রতি মাসের আপনার 7 কর্মদিবসের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি ভাবে 1 তারিখেই করতে হবে, অর্থাৎ প্রতি মাসের 1 তারিখে আপনাকে এই পেমেন্টটা ম্যান্ডেটরি ভাবে করে দিতে হবে এমপ্লয়িকে। ঠিক আছে? এটার ক্ষেত্রে আপনি কোনো প্রকার টাইম নিতে পারবেন না, অর্থাৎ 1 তারিখ মানে 1 তারিখেই আপনাকে দিতে হবে। ধরেন এটা অগস্ট মাস শেষ হলো, সেপ্টেম্বর মাসের 1 তারিখে তাকে অগস্ট মাসের পেমেন্টটা আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার জি জি স্যার, ইন স্যার ইনক্রিমেন্টের একটা প্রশ্ন করি স্যার। জি বলেন। ইনক্রিমেন্ট তো স্যার জয়েন্ট ডেট টু জয়েন্ট ডেট, তাই না?
এখন ইনক্রিমেন্ট জি স্যার বলেন। কেউ আমি 1 আজকে তারিখে জয়েন করলো, ইনক্রিমেন্ট এখন না স্যার, ইনক্রিমেন্ট এখন না, আপনাদের আজকের প্রশ্নগুলি কমপ্লিট করেন, তারপরে আমরা যেটা হচ্ছে যে এই আমাদের কোশ্চেন আনসার সেশনটা আশা করি আগামী কালকে থেকে আবার শুরু করতে পারবো। তখন আপনি এটা আমাকে কইরেন যে স্যার এইটা আমাকে আপনি বলেছিলেন যে আমরা করার কথা, তখন আপনি এটা করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আজকে একটু না স্যার, ইনক্রিমেন্টটা এখন এটার মধ্যে না। আপনি গতকালকের ক্লাসটা সম্বন্ধে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু কমপ্লিট করেন আজকে, ওকে? স্যার যে কোম্পানি শেয়ার ডিস্ট্রিবিউশনটা একটু ক্লিয়ার করতেন। কোনটা স্যার? প্রফিট শেয়ারের বিষয়টা? জি স্যার প্রফিট শেয়ারটা। প্রফিট শেয়ারের বিষয়টা হচ্ছে যে আপনার যদি 100 টাকা প্রফিট হয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে 5 টাকা আপনি অর্থাৎ 5% যে প্রফিট সেটা এমপ্লয়িকে শেয়ার করতে হবে একটা কোম্পানিকে, এবং 5% যে প্রফিটটা একটা কোম্পানি শেয়ার করবে সেই 5% কে আবার 3টা ভাগে ভাগ করতে হবে। এই 3টা ভাগে যেটা আমরা ভাগ করব সেটার ক্ষেত্রে প্রথমত হচ্ছে গিয়ে 10-10-80, 10% হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনে যাবে, 10% হচ্ছে গিয়ে আপনার ইয়েতে যাবে, ওয়েলফেয়ার ফান্ডে যাবে, এবং 80% টাকা ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ডে যাবে। এই পার্টিসিপেশন ফান্ডে যে টাকাটা যাবে সেই ফান্ডের যে টাকাটা, পার্টিসিপেশন ফান্ডের যে টাকাটা, সেই পার্টিসিপেশন ফান্ডের টাকাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 2 ভাগ টাকা এমপ্লয়িকে সরাসরি দিয়ে দিতে হবে, আর 1 ভাগ অর্থ যেটা করতে হবে যে আপনাকে ইয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং ইনভেস্টমেন্টের যে টাকাটা যখন একজন এমপ্লয়ি চলে যাবে সেই সময় তাকে আপনার ডিসবার্সমেন্ট করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ফাইনাল সেটেলমেন্টের সঙ্গে তাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? জি, যিনি প্রশ্ন করেছিলেন আনসার পেয়েছেন কিনা স্যার? জি স্যার পাইছি। ওকে, তাহলে আমি শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। প্রথমত আজকে আমরা যে জি প্লিজ ভাইয়া প্লিজ। ভাইয়া আমি যদিও নয়েজি প্লেজে আছি, জানি না হয়তো বা নয়েজ হতে পারে, জাস্ট আমি ছোট করে কোশ্চেনটা করছি। এটা হচ্ছে যে টেম্পোরারি ডিসেবিলিটির জন্য যে আমার হচ্ছে 1 বছর পর্যন্ত আমি কম্পেনসেট করে যাব, এটা কি অন টপ অফ স্যালারি? ভাইয়া টেম্পোরারি ডিসএবিলিটির জন্য আপনি 1 বছর করে এটা আসলে অন টপ অফ স্যালারি না, ইটস ইনস্টেড অফ স্যালারি। অর্থাৎ স্যালারির পরিবর্তে আপনি ক্ষতিপূরণটা দিবেন, স্যালারিটা তখন থাকবে না, যেহেতু সে রেগুলার কাজ করছে না, কিন্তু তাকে আপনাকে কম্পেনসেশনটা দিয়ে কন্টিনিউ করতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আর একজন এমপ্লয়ি সাপোজ একটা হচ্ছে কাজ করতে গিয়ে ইনজুর্ড হলো, হয়তোবা এই ইনজুর্ডটা শিডিউল 1 হিসাবে হয়তোবা 50% পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, কিন্তু এটাকে কি তখন আমরা এই পাশে টেম্পোরারি ডিসেবিলিটি করে ট্রিটমেন্ট করে চেক করে দেওয়া যাবে, লাগবে না প্রথমে দিয়ে ফেলবো ওই 1,25,000 টাকা সাপোজ যদি দেওয়া লাগে? কোনো কিছুই উইদাউট ডক্টর সার্টিফিকেশন আপনি কোনো কিছুই করবেন না। আপনাকে ম্যান্ডেটরি ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে ডক্টরের সার্টিফিকেশনটা ম্যান্ডেটরি ভাবে খেয়াল রাখতে হবে। ভাইয়া বুঝতে পেরেছেন? ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে স্যার একটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে। সো আমার হচ্ছে কোম্পানিতে যদি 100 জন প্লাস এমপ্লয়ি থাকে সেই ক্ষেত্রে কি গ্রুপ ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক? যে আপনার 100 জন প্লাস 100 জন যদি পার্মানেন্ট এমপ্লয়ি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। আচ্ছা, এটা যদি ভায়োলেট করে সেই ক্ষেত্রে তো লেভেলও ভায়োলেট করা হবে, তাই না? জি ডেফিনেটলি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি আচ্ছা, এবার আসেন যেটা হয় যে আমরা সিটিসিটা পড়বো। সিটিসিটা বেসিক্যালি আপনাদের লাগবে পেরোলে। পেরোল আপনি জানেন যে পেরোলের যে বাজেট আছে, অর্থাৎ এইচআর বাজেট যেটা আমরা বলি, সেই এইচআর বাজেটের ক্ষেত্রে আপনাকে সিটিসিটা করা ম্যান্ডেটরি। কেন আসলে সিটিসিটা করা ম্যান্ডেটরি? বিকজ আপনি যখন এইচআর বাজেট আপনাদের আমি তো আসলে বেসিক্যালি যেহেতু এইচআর বাজেটও পড়াই, আপনাদেরকে ছোট একটা জিনিস দেখাই যে এইচআর বাজেট যখন আপনি করতে যাবেন তখন সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে যে হিসাবগুলি প্রয়োজন হবে স্যালারির, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি হিসাবে আপনার কাছে সিটিসিটা থাকতে হবে, অর্থাৎ কস্ট অ্যানালিসিসটা আপনার কাছে কি করতে হবে? থাকতে হবে। এই কস্ট অ্যানালিসিস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমি যখন ইয়েটা পড়াই, এইচআর বাজেটটা পড়াই, তখন সেক্ষেত্রে দেখবেন যে আমি অনেক ক্ষেত্রেই বলি যে ভাই তখন কি হবে যে আপনার ভেরিয়েবল কস্ট বা আপনার যে এইচআর বাজেটের যে পারফেকশনটা আসলে বেসিক্যালি নষ্ট হয়ে যাবে। আমি আবার বলছি, তখন কি হবে যে আপনার পারফেকশনটা নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা কি করতে হবে যে আপনাকে
খেয়াল রাখতে হবে। সো এই জন্য দেখেন প্রথমত বিষয়টা যে এইচআর বাজেটের ক্ষেত্রে আপনাকে যখন আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়ার্টারের কস্ট বের করতে চাইবেন, এই দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এইভাবে আপনি যখন ডিপার্টমেন্ট ওয়াইজ কস্ট অ্যানালিসিস করতে যাবেন, তখন কস্ট অ্যানালিসিস করতে গেলে আপনাকে কি করতে হবে, যে ম্যান্ডেটরি ভাবে যে জিনিসগুলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সিটিসিটা করে নিতে হবে। ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ওয়াইজ আপনাকে ম্যান্ডেটরি ভাবে সিটিসি করতে হবে। যদি সিটিসি আপনি না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে যে আপনি এমপ্লয়ীদের যে অ্যাটেকচুয়াল যে কস্ট হবে আপনার পার মান্থ স্যালারি অনুযায়ী সেই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন না। তো এই জন্য দেখেন কিছু ওয়ার্ল্ড ওয়াইড কিছু প্র্যাকটিস আছে যারা আসলে সিটিসি ক্যালকুলেশনের জন্য এক একটা নিয়ম ফলো করে, কিন্তু রং নিয়ম আছে এবং রাইট নিয়ম আছে। এখন দেখেন প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে খুব কমন সিটিসি ক্যালকুলেশনের ক্ষেত্রে যে জিনিসগুলি পাওয়া যায় সেটা হচ্ছে গ্রস স্যালারি প্লাস হচ্ছে গিয়ে বেনিফিটস। আমি আবার বলছি, গ্রস স্যালারি প্লাস হচ্ছে বেনিফিটস ইকুয়াল টু হচ্ছে সিটিসি। অর্থাৎ কস্ট টু কোম্পানি বের করার জন্য আপনার গ্রস স্যালারির সঙ্গে আপনি যে বেনিফিট গুলি দিচ্ছেন সেগুলি এটার সঙ্গে কি হবে, যে আপনার এটার মধ্যে আসবে। তাহলে এখন দেখেন এই জিনিসটাকে আরেকটু এলাবোরেট করে এভাবে করা যায় যে ডিরেক্ট বেনিফিটস প্লাস ইনডিরেক্ট বেনিফিটস প্লাস হচ্ছে গিয়ে সেভিংস কন্ট্রিবিউশন। এখন ধরেন ডিরেক্ট বেনিফিট কি? ডিরেক্ট বেনিফিট হচ্ছে কি আপনি তাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ। আর ইনডিরেক্ট বেনিফিটস এর মধ্যে যেমন ধরেন আপনি ফুড ওনাকে অফিসে কি হচ্ছে দুপুরে লাঞ্চ দিচ্ছেন ফ্রি, এটা গেল একটা। 2 নাম্বার হতে পারে আপনি ওনাকে কি করছেন যে দুপুরে খাবার দেওয়ার বাহিরেও গিয়ে আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, যেমন ধরেন ইনডিরেক্ট বেনিফিটস এর মধ্যে যে আপনি ওনাকে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু আপনি কি হচ্ছে যে আবার এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের আপনার নন মনিটারি যে বেনিফিটস গুলি আছে, যেমন ধরেন ফ্রিঞ্জ বেনিফিটস যেগুলিকে আমরা বলি, সেগুলো যদি আপনি তাকে কি করেন দিয়ে থাকেন তাহলে সেগুলো আপনি ইনডিরেক্ট বেনিফিটস এর মধ্যে ক্যালকুলেট করতে পারেন। আর একটা যেটা হচ্ছে যে সেভিংস কন্ট্রিবিউশন। সেভিং কন্ট্রিবিউশন কেমন? আপনার প্রভিডেন্ট ফান্ড। আপনার এই যে এখন দেখেন বাংলাদেশে একটা নতুন চমৎকার একটা জিনিস সরকার ইনিশিয়েট করেছে, সেটা হচ্ছে পেনশন সিস্টেম। এই পেনশন সিস্টেমটা কিন্তু কি হচ্ছে যে আমাদের এমপ্লয়ীদের জন্য পেনশন সিস্টেমটা কিন্তু হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি না। যদি এমপ্লয়ার মনে করে তাকে পেনশন সিস্টেমে ইনভলভ করবে তাহলে সেক্ষেত্রে কোম্পানি তাকে পেনশন সিস্টেমে ইনভলভ করতে পারে, ঠিক আছে। সো এই যে পেনশন সিস্টেমটা এখন আপনারা চাইলে এই কন্ট্রিবিউটরি সেভিংস এর মধ্যে কিছু টাকা এমপ্লয় দিবে, কিছু টাকা এমপ্লয়ার দিবে। সো এই সিটিসির মধ্যে কি করবেন যে আপনি এভাবে করে ক্যালকুলেট করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে গ্রস স্যালারি প্লাস হচ্ছে গিয়ে স্ট্যাচুটরি এডিশনস। এডিশনস মানে স্ট্যাচুটরি শব্দের বাংলা মানে সমর্থক ইংলিশ শব্দ হচ্ছে লিগ্যাল। লিগ্যাল যে পাওনাগুলি দেয়া ম্যান্ডেটরি, সেই লিগ্যাল পাওনাগুলি আপনি কি করতে পারেন এর সঙ্গে নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমি বাংলাদেশে কিছু দুষ্ট প্রতিষ্ঠান দেখি, এই দুষ্ট প্রতিষ্ঠানগুলি যখন সিটিসি হিসাব করে, স্পেশালি কিছু আমি ইন্ডিয়ান প্রতিষ্ঠান দেখেছি, তারা যেটা করে একজন এমপ্লয়িকে প্রতারিত করার জন্য তারা একটা কাজ করে, সেটা হচ্ছে যে গ্রস স্যালারি প্লাস বেনিফিটস এর সাথে আবার রিইম্বার্সমেন্টটা দিয়ে দেয়। রিইম্বার্সমেন্ট মানে হচ্ছে কি আপনি কোম্পানির ক্ষেত্রে যে খরচগুলি করবেন, কোম্পানির বিভিন্ন কাজ করতে গিয়ে যে খরচ করবেন, সেই খরচগুলি তারা কি করে যে এটার মধ্যে তারা ক্যালকুলেট করে থাকে, এই যে সিটিসির মধ্যে তারা ক্যালকুলেট করে থাকে। সো হুইচ ইজ এ প্রবলেম, যেটা হয় এটা আসলে কোনো নিয়ম কানুন না। যেমন অফিস ভাড়া, পানির বিল, এটা কখনোই এমপ্লয়ির নিজস্ব ইনকাম না। এবং আরেকটা জিনিস দেখবেন যে মোবাইল বিল আসলে রিইম্বার্সমেন্ট, এটা কখনোই একজন এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল ইনকাম না। যেহেতু কোম্পানির এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল ইনকাম না, অতএব এটা কখনোই সিটিসির মধ্যে কি করবে না, যে এটা আসবে না। এবং এটা কখনোই ট্যাক্স ক্যালকুলেশনের সময় আপনার এটা কখনোই ক্যালকুলেটেড হবে না। সো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, যে মাথায় রাখতে হবে। সো এই রিইম্বার্সমেন্ট জিনিসটা দিয়ে কখনোই আপনারা যে কাজটা করবেন না, কোনো প্রকার ক্যালকুলেশন মেক করবেন না, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। এবং যেটা হয় বাংলাদেশে যে বর্তমান এক্সিস্টিং যে ল আছে সে অনুযায়ী আসলে একটু ঝামেলা আছে, বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে স্যালারির এডিশনাল এই যে স্ট্যাচুটরি এডিশনস এর মধ্যে আপনি দেখবেন অনেকে কি করে প্রফিট শেয়ার দিয়ে দেয়, বলে এটা তো আইনে আছে, কিন্তু প্রফিট শেয়ার কখনোই ফিক্সড অ্যামাউন্ট হয় না। আমি আবারও বলছি, সবসময় মাথায় রাখবেন আপনি এই বছর 5 কোটি টাকা বিজনেস করতেও পারেন, পরবর্তী বছর 0 বিজনেস করতে পারেন। সো ইট ডিপেন্ডস অন সিচুয়েশন যে আপনি আসলে জিনিসটা কিভাবে করে মেনটেন করছেন। সো এই জিনিসটা কি করতে হবে, যে আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে এই জিনিসটা করবেন, ঠিক আছে। সো এটা গেল একটা বিষয় যে আপনি এইভাবে করে জিনিসগুলি কি করবেন,
খেয়াল রাখবেন। ওকে, আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম কিনা কাইন্ডলি একটু আমাকে বলবেন। তাহলে প্রফিট শেয়ারটা কি আমরা সিটিসি তে ধরবো না তাহলে? না, প্রফিট শেয়ার একটা জিনিস ভাইয়া দেখেন, আমি আপনাকে এখানে যদি দেখেন, এই যে আমি সিটিসির একটা কমন জিনিস আপনাদেরকে একটু দেখাই, সবাই একটু লক্ষ্য করেন, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু পরে আসতেছি আপনার প্রশ্নের উত্তরটাতে। দেখেন, বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, লিভ এনক্যাশমেন্ট। এই লিভ এনক্যাশমেন্ট আমি লাস্টে রেখেছি, কেন জানেন? কারণ আপনার প্রতিষ্ঠানে লিভ এনক্যাশমেন্টটা অনেক প্রতিষ্ঠান কি করে, আপনি একটা বছরে যতটা লিভ পাবেন টোটালটা আপনাকে এনক্যাশ করে দিবে, কিন্তু যদি এমন প্র্যাকটিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই এটা এই যে সিটিসির মধ্যে ক্যালকুলেশন আনবেন না। কিন্তু ধরেন একটা কোম্পানি যদি বলে যে আপনাকে বছরে আমি 18টা বা 20টা বা 16টা লিভ আপনাকে অ্যানুয়াল লিভ দিব, এবং এই লিভটাই আমি কি করব, আপনাকে এনক্যাশমেন্ট করে দিয়ে দিব। তার মানে যেটা হচ্ছে ফিগারটা যদি স্ট্যাগনেন্ট হয়, স্ট্যাগনেন্ট মানে হচ্ছে স্থির, আমি আবার বলছি শব্দটা, যদি এই অ্যামাউন্টটা যদি স্ট্যাগনেন্ট হয় তাহলে আপনি সেটা সিটিসির মধ্যে দিবেন, কিন্তু যদি অ্যামাউন্টটা কি হয় স্ট্যাগনেন্ট না হয় তাহলে ওই টাকা ওই অ্যামাউন্টটা কখনোই আপনি কি করবেন না, যে সিটিসির মধ্যে ক্যালকুলেট করবেন না। কেন করবেন না? বিকজ দ্যাট অ্যামাউন্ট ইজ ভেরিয়েবল, এবং আপনি এমপ্লয়িকে দেখাচ্ছেন একটা, দিচ্ছেন আর একটা। আমি ওই দিন আপনাদেরকে শিখিয়ে একটু কথা বলতে বলতে কম্পেনসেশন এন্ড বেনিফিটের একটা কথা বলে ফেলেছিলাম, ইন্টারনাল ইকুইটি এন্ড এক্সটার্নাল ইকুইটি। দেখেন, একটা এমপ্লয়িকে যখন আপনি দেখাবেন যে ভাই এই টাকা তুমি একটা মাসে ইনকাম করবে 2,50,000 টাকা, আপনি একটা এমপ্লয়িকে দেখালেন, ওই ব্যক্তিটা কিন্তু আপনাকে, আপনার এখানে যখন জয়েন করবে সে কিন্তু আপনার ওই 2,50,000 টাকা দেখেই জয়েন করবে। কিন্তু আপনি 2,50,000 টাকা দেখিয়ে দিন শেষে যখন ট্যাক্স কেটে তাকে 1.5 লাখ টাকা দিবেন, সে কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে যাবে এবং সে কিন্তু আপনার এখান থেকে জব ছেড়ে চলে যাবে। কারণ আপনি দেখাবেন একটা, করবেন আর একটা, এটা আসলে এক প্রকার দুষ্টামি, এবং এই দুষ্টামিটা কোনোভাবেই কি করবে না, যে আপনার এমপ্লয়িরা, আপনার ট্যালেন্টেড যে এমপ্লয়িরা থাকবে তারা কখনোই এই ধরনের বিষয়ে অ্যাকনলেজ করবে না। এবং অ্যাকনলেজ না করলে যেটা হবে যে ইউ শ্যাল বি ইন ট্রাবল, ইন ডিপ ট্রাবল। আমি কেন বলছি ডিপ ট্রাবল? বিকজ হচ্ছে গিয়ে যদি আপনি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিটিসিটা ভুল ক্যালকুলেট করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনি এমপ্লয়িকে দেখাচ্ছেন একটা, করছেন আর একটা। সো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে ভেরিয়েবল যে পেমেন্ট গুলি আছে, ভেরিয়েবল পেমেন্ট অর্থাৎ স্ট্যাগনেন্ট পেমেন্ট না, বা গ্যারান্টেড পেমেন্ট না, বা ফিক্সড পেমেন্ট না, ওই ধরনের জিনিসগুলি কখনোই আপনি সিটিসির মধ্যে ক্যালকুলেশনে আনবেন না। এবং এমপ্লয়ির যদি ইনকাম না হয় কিন্তু আপনি তাকে বলছেন হ্যাঁ এটা তোমার ইনকাম হবে, এই হবে, সে হবে, প্লিজ ডোন্ট ডু ইট, because if you bluff your employee then end of the day you will lose your talent. So এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, এবার আসেন যে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে একটু দেখাই, যে আপনি যখন ক্যালকুলেট করবেন, সাপোজ ধরেন এটা এইচআর ম্যানেজারের পজিশন, আপনি ফিক্সড ইনকাম, আপনার এই যে ভদ্রলোকের যে ইনকামটা আছে সেখানে ফিক্সড ইনকামটা, এখানে প্রথমত ওনার গ্রস স্যালারি, এটা হচ্ছে গিয়ে ফিক্সড ইনকামটা আপনি প্রথমে এখানে বসাবেন। গ্রস স্যালারিটা, বেসিকটা চাইলে শো করতে পারেন, কারণ বেসিকের উপরে নির্ভর করে আপনার আফটারওয়ার্ডস যে ক্যালকুলেশন গুলি হবে সেটা এখানে আপনাকে ফোকাস করতে হবে। সো এই জন্য আপনি কি করবেন, যে এই জায়গাতে দেখেন যে আপনার পিএফ, বোনাস, গ্র্যাচুইটি, টেলিফোন বিল, তারপরে হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিক অ্যান্ড ড্রপ, এগুলো সবগুলি যোগ করবেন। এগুলির জন্য যা কস্ট হবে সেই কস্টটা যোগ করে এখানে দিবেন, এবং এখানে দেখেন মান্থলি যে কস্টটা আপনার আছে সেই মান্থলি কস্টটা এখানে একত্রিত হবে, এবং আপনি এটা কি করবেন, আবার ইয়ারলিতে কনভার্ট করবেন। আপনার ইয়ারলি, মান্থলি এবং ইয়ারলি এই দুটো জিনিসে কনভার্ট করে দিলে, আমি টিওএলও করে দিলাম, আপনি মান্থলি এবং ইয়ারলি এটা কনভার্ট করে দিলে তখন আপনি কি করবেন, যখন এইচআর বাজেটে অ্যামাউন্টটা বসাবেন তখন খুব ক্লিয়ারলি আপনি বসাতে পারবেন। আমি বিষয়টা বোঝাতে পেরেছি কিনা আপনাদেরকে, বলেন। ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে টেলিফোনটা আসবে না, তাহলে মানে মোবাইল বিল, তাহলে এখানে টেলিফোনটা কিসের জন্য, বিলটা কিসের জন্য এখানে আমার সিটিসিতে আসলো? ম্যাডাম একটা জিনিস হচ্ছে, মোবাইল বিল আনিনি আমি কি করেছি, এটা ব্ল্যাক করে, এটা একটা অ্যাশ কালার করে রেখেছি, বিকজ টেলিফোন বিলটা কখনোই আপনি কি করবেন না, যে একজন এমপ্লয়ি সিটিসিতে দিবেন না, এই জন্য আমি এটা ভিন্ন কালার করে রেখেছি, যে আপনি মোবাইল বিলটা আপনারা স্বাভাবিকত দিয়ে থাকেন যে এটা এমপ্লয়ের ইনকাম, কিন্তু এই যে মোবাইল বিলটা আপনাকে দেয়া হয় এটা কখনোই সিটিসির মধ্যে আসবে না, কারণ এটা হচ্ছে রিইম্বার্সমেন্ট। এটা আপনি কি করেন, এটা আপনি ব্যবসার কাজে ইউজ করেন, তাই না? আপনার প্রতিষ্ঠানের কাজে ইউজ করেন, এটা দিয়ে কিন্তু আপনি পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন না, আপনি আমার মায়ের সঙ্গে কথা বলেন না, আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলেন না, বা আপনি আপনার ওয়াইফের সঙ্গে কথা বলেন না। সো বিষয়টা হচ্ছে কি এটা, যে আপনি
কখনোই টেলিফোন বিল সিটিসির মধ্যে আনবেন না, বিকজ এটা এমপ্লয়েড ইনকাম না। এখন ওই যে বললাম, গল্পটা বললাম যে আপনি তাকে দেখাচ্ছেন 250K, কিন্তু এন্ড অফ দ্য ডে তাকে সব ডিডাকশন এটা সেটা বাদ দিয়ে তাকে ভূগোল বুঝিয়ে আপনি জয়েন করালেন। 2 দিন পরে যখন সে দেখলো যে তার অ্যাকাউন্টে হিট করেছে 150K, তখন কিন্তু সে আর আপনার এখানে চাকরি করবে না, সে কিন্তু আপনাকে সুন্দর করে টাটা বাই বাই বলে চলে যাবে। বুঝতে পেরেছেন? দিস ইজ দ্য থিং, যে জিনিসটা আপনাকে কি করতে হবে, কেয়ারফুলি মাথায় রাখতে হবে। টেলিফোন বিল কখনোই আপনি সিটিসি ক্যালকুলেশনে আনবেন না, এবং এমপ্লয়ের ক্ষেত্রেও এটা কোনোভাবেই আপনি করতে যাবেন না, যেটা হচ্ছে যে এটাকে বৈধ করার চেষ্টা করবেন না বা এমপ্লয়িকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবেন না। কারণ আমি আপনাকে একটা জিনিস বলছি, ট্যালেন্ট রিটেনশনের, আমি আবার বলছি, ট্যালেন্ট রিটেনশনের সব থেকে বড় জিনিস হচ্ছে এমপ্লয়ের সঙ্গে 9-6 না করা। আমি আবার বলছি, এমপ্লয়ের সঙ্গে কখনোই এই কাজ করবেন না। হ্যাঁ, ভুল হয়েছে, আজকে শিখে গেলেন, এরপরে আর কখনো এই কাজ করবেন না। কারণ ট্যালেন্টেড পিপলরা কখনোই আপনার সঙ্গে এসে বলবে না যে স্যার আমাকে এটা কেন এভাবে করলেন, সে ও কি করবে, সুন্দর করে চাকরি খুঁজে চলে যাবে। সো দিন শেষে সাফারার উইল বি ইয়োর অর্গানাইজেশন। অনেক স্মার্ট এইচআর ম্যানেজাররা ভাবে আরে কত এমপ্লয়ি আছে, স্কিল্ড এমপ্লয়ি, এটা আছে সেটা আছে, 2 দিন পরে কি করে যে তাদেরকে আমি যেহেতু একজন হেড হান্টার, আমি কি করি, তাদেরকে রিক্রুট করে দেই, পরে এমপ্লয় দেখা গেল 2 মাস পরে চলে গেল। তখন আমি যখন এমপ্লয়কে জিজ্ঞেস করি কি ব্যাপার ভাইয়া চলে গেলেন, কি ইস্যু, তখন সে বলে যে ভাইয়া আমাকে বলছে এটা করে এটা, হ্যাঁ আমার সঙ্গে যেটা হচ্ছে যে আনইথিক্যাল কাজকর্ম করে, আমি সুন্দর করে চাকরি ছেড়ে চলে দিয়ে আসি। নেভার এভার ডু দিস সর্ট অফ থিং প্লিজ স্যার, বিকজ হচ্ছে কি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মানুষের প্রচুর বদনাম আছে বাংলাদেশে। এর বদনাম থাকার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই যে বিষয়গুলি আপনারা দেখান একটা, করেন আর একটা। দেখবেন যে বলা আছে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ওর কোনো ইন্স্যুরেন্স নেই, হেলথ ইন্স্যুরেন্সও নেই, গ্রুপ ইন্স্যুরেন্স নেই, কিন্তু টাকা দেখিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে ক্যালকুলেট করে দেখাচ্ছে এটা তোমার জন্য আমার কস্ট। ডোন্ট ডু ইট স্যার, বিকজ আমি একটা জিনিস বলি, অর্গানাইজেশনকে বেশি ভালোবাসতে যাবেন, এমপ্লয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এমপ্লয়কে ঠকাবেন, 2 দিন পর আপনি ইন্ডাস্ট্রিতে একটা ব্ল্যাক বার্ড হিসেবে চিহ্নিত হবেন। অর্থাৎ আপনাকে ডার্টি বার্ড হিসেবে সবাই বলবে যে ওই এই হারামজাদা তো ডার্টি, ওর এখানে কাজ করা যাবে না। এবং আপনি কোনোদিন এরপরে দেখবেন যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভালো লোক পাবেন না। বুঝতে পারছেন? আমাদের দেশে দেখবেন যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এখন ডুবে, বড় বড় লোকাল কোম্পানিগুলি ডুবে যাচ্ছে। কেন জানেন? ডুবে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে তারা ট্যালেন্ট পুল তৈরি করেনি, অর্থাৎ মালিক সবকিছু এমডি বেসিস। ওই দিন একটা সাক্ষাৎকারে আমি শুনতেছিলাম, সেখানে বলতেছিল, ইলন মাস্ক বলতেছিল, ইফ ইউ ডু ইউর ওয়ার্ক and if you are in the office and if you, once you die or once you are absent in the organization, all growth stops, অর্থাৎ সকল ধরনের গ্রোথ যদি থেমে যায় আপনার অনুপস্থিতিতে, তাহলে বুঝবেন আপনি আসলে এন্টারপ্রেনার না, আপনি আসলে একজন কর্মী। অর্থাৎ আপনি একজন কর্মী হিসেবে কাজ করছেন, 2 দিন পরে আপনি যখন মারা যাবেন, আপনার এখানে কোনো সাকসেসর থাকবে না, আপনার অর্গানাইজেশন ধ্বংস হয়ে যাবে। সো আমার আসলে কথাটা এত বেশি ভালো লাগছে, আমি হিসাব করে দেখলাম তাই বাংলাদেশের এমডিরা যখন মারা যাবেন এই জেনারেশনে, তখন পরের জেনারেশন এসে আর কি করবে না, এই অর্গানাইজেশন আর বাঁচাতে পারবে না, মরে যাবে, ওটা নিশ্চিত শেষ নাই। এবং বাংলাদেশে এটার প্রমাণ অহরহ আছে, এবং আমি আপনাকে কয়েকদিন আগেই প্রমাণ দিয়েছিলাম যে বাংলাদেশের সব থেকে প্রফিটেবল ফার্নিচার বিজনেস, দেখেন আজকে সেই অটোবি নাই, মার্কেট আউট, কোথায় আমি এখন অলমোস্ট নাই, অল্প কয়েকটা শোরুম আছে, বিজনেসের অবস্থা খুবই খারাপ। অলসো দিস ফার্নিচার brand was one of the renowned brands in Bangladesh, but what is happening right now sir? চিন্তা করা যায় এই জিনিসটা, কিন্তু তারা এখন বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, সব বেচে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে। সো হুইচ ইজ এ প্রবলেম স্যার? বুঝতে পেরেছেন? সো আমি আপনাদেরকে বললাম যে আপনি এতটুকু বুঝতে পারলেন কিনা সিটিসির ক্ষেত্রে। আপনাদের কারো প্রশ্ন থাকলে কাইন্ডলি আমাকে একটু বলেন প্লিজ। ভাইয়া আমার কথা ভাই, আরেকটা ছিল যে সেটা হচ্ছে যে এখানে যে 800 টা আপনি তাহলে বাদ দিয়েছি, তাই তো? আর বাদ এখানে দিয়েছি, যে এটা বেসিক্যালি আমি এটা মার্ক করে দিয়েছি, যেটা হচ্ছে যে ব্ল্যাক মার্ক করে দিয়েছি, এই জন্য বেসিক্যালি এটা আসলে এখানে থাকবে না, আর এটা এখানে থাকার থাকবে না, কথা এটা রিইমবার্সমেন্ট কখনো থাকে না। আচ্ছা, থাকে না। আর এখানে যে 21000, না এখানে হচ্ছে 2000, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে যে 21142 যে অ্যামাউন্টটা, সেটা কি আমার বেসিক আর গ্রসটা বাদ দিয়ে যে যোগটা হয়েছে সেটা? আপনি গ্রস বাদ দিয়ে, যেমন আপনার পিএফ এ এমপ্লয়ি একটা দেয়, একটা টাকা দেয়, এমপ্লয়ার একটা টাকা দেয়, তাই না? সো আপনি এমপ্লয়ারের টাকাটা কি করেছেন এখানে লিখেছেন। আর বোনাসের ক্ষেত্রে আপনি বোনাস যে অ্যামাউন্টটা দিবেন সেটাকে 12 দিয়ে ভাগ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে সেটা এখানে আছে। গ্র্যাচুইটি আপনি ইয়ারলি একজন এমপ্লয়িকে একটা বেসিক দেন, তাই না? ওই বেসিকটাকে 12 দিয়ে ভাগ করে এখানে কি করা হয়েছে, যে দেখানো হয়েছে যে আমি তোমাকে আমার মান্থলি কস্ট আসে এইটা, ঠিক আছে? আবার যেটা হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোন মাসে কত টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে সেটা এখানে আছে।
পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি, আপনার পিক অ্যান্ড ড্রপ কত টাকা হবে, কত টাকা আপনার মান্থলি কার বেসিসে খরচ হয় সেটা এখানে দেয়া আছে, ঠিক আছে। এভাবে দিয়ে 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 কি করেছেন যে আপনি ফাইনালি এখানে মান্থলিটা বের করেছেন। আপনি এক মাসে খরচ হচ্ছে 1,06,142 টাকা, আর যেটা হয় সিটিসি যদি ইয়ারলি হয় তাহলে সেক্ষেত্রে 12,27,704 টাকা হবে আপনার একটা ইয়ারে কস্ট, ঠিক আছে। এইভাবে করে আপনাকে কস্টিংটা বের করতে হবে, কারণ যখন আপনি এইচআর বাজেট করতে যাবেন, দেখেন আপনারা অনেকেই এই টার্মগুলির সঙ্গে অপরিচিত, কারণ হচ্ছে আপনার অর্গানাইজেশনে এগুলোর প্র্যাকটিস আপনারা করেন না, ঠিক আছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে যে ইয়ারলি যে সিটিসিটা আছে, অর্থাৎ বাৎসরিক যে আপনার কস্ট কোম্পানি যেটা আছে সেইটা আপনি এখানে সুন্দর করে বের করলেন, ঠিক আছে। বের করে তারপরে আপনি সেটা এখানে কি করছেন যে সুন্দর করে ইয়া করলেন, যেটা হচ্ছে যে দিয়েছেন এখানে। এখন কি হবে যে আপনাকে যখন আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ বাজেট করতে যাবেন তখন আপনি এখান থেকে শুধু অ্যামাউন্টটা নিয়ে যোগ করে বসিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে যদি ভুল করেন বা এখানে যদি ওলট পালট করেন তাহলে দেখবেন যে আপনার ইয়ারলি যে অ্যানুয়াল এইচআর বাজেট আছে স্যালারির ক্ষেত্রে সেই পোর্শনটাতে আপনি গিয়ে আবার ভুল করে ফেলছেন। অর্থাৎ দেখবেন কি জানেন যে আপনার এই যে দেখেন এইচআর বাজেটের ফাইলটাতে যদি আমরা যাই তাহলে দেখবেন এই কোয়ার্টারে আপনি দেখিয়েছেন একটা, খরচ হয়েছে আরেকটা। তার মানে এই কোয়ার্টারলি যে ইয়েটা যে আপনার যে টার্গেটটা আছে বিজনেস টার্গেট বা আপনার কস্ট টার্গেট বলেন, এগুলি কি হবে না, সবগুলোই কি হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে। সো এই জন্য আপনাকে কি করতে হবে যে কেয়ারফুলি করতে হবে এবং এমন ভাবে করতে হবে যাতে আপনার কোনো প্রকার হিসাবে যাতে ভুল না হয়। এই জন্য আপনার সিটিসিটা করা বাধ্যতামূলক, এটা পেরোলকেই করতে হয়, কারণ যেহেতু এই ধরনের এমপ্লয়ি স্যালারি কস্ট যেটা আছে সেটা আসলে পাওয়া যায় পেরোল থেকে, এবং পেরোল আসলে এই ধরনের কাজগুলি করে থাকে সিটিসি ক্যালকুলেশনের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন কি? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছিল প্রফিট শেয়ার যদিও ভ্যারিয়েবল, কিন্তু স্যার এটা তো এমপ্লয়ের ওর আয় স্যার হিট করছে, তো এটা স্যার আসা উচিত না স্যার, বা এরকম কোনো নিয়ম আছে কি? আপনি কি আমাকে ইয়ে দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন যে আপনি প্রতি বছরে একজন এমপ্লয়িকে ইয়ে দিতে পারবেন, প্রফিট শেয়ার দিতে পারবেন এবং সমান অ্যামাউন্ট দিতে পারবেন? না স্যার এটা বলা যায় না। তাহলে এখন আপনাকে আমি বললাম যে ভাই তোমাকে তো আমি এই প্রতি বছর 2 লক্ষ টাকা করে তুমি প্রফিট শেয়ার পাবে, তো কোভিড যে বছরে হয়েছে সে বছরে কি হয়েছে, কোভিডের যে 3টা বছর ছিল 3টা বছরে কি হয়েছে প্রফিটের অবস্থা। সো আপনি যে জিনিস স্ট্যাগনেন্ট না, অর্থাৎ আপনি বুঝতেছেন যে এটা পাওয়ার কোনো গ্যারান্টি, ফুল গ্যারান্টি আপনি দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কখনোই এটার মধ্যে এটাকে ঢুকিয়ে একজন এমপ্লয়ের কাছে আপনি বাটপার হিসাবে পরিচিত না হওয়াই ভালো, বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে বিষয়টা বলেছি? কারণ হচ্ছে গিয়ে একজন ট্যালেন্টেড এমপ্লয়িকে আপনি দেখাবেন একটা, করবেন আর একটা, ও কিন্তু আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দিন শেষে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? স্যার তাহলে আমার আর একটা কোশ্চেন আছে, যদি স্যার এরকম হয় যে আমি বছরে আমি 3 বছরে আমি 2 বছরের প্রফিট শেয়ার করেছি আর 1 বছরের প্রফিট করতে পারিনি, শেয়ার করিনি, সেই ক্ষেত্রে কি কোন এমপ্লয়ি স্যার আমি যদি 3 বছরের সিটিসি বের করতে যাই তাহলে স্যার আমি যে 2 বছর প্রফিট শেয়ার মিট করেছি ওইটা কি আসবে স্যার হিসাবে? স্যার প্রফিট শেয়ার কখনোই আসবে না, ঠিক আছে, এটাকে আপনাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। জি থ্যাংক ইউ স্যার। জি স্যার, ওয়েলকাম। ভাইয়া স্যার এখানে যেটা আর্ন লিভের যে এনক্যাশমেন্টের বিষয়টা আছে, আর্ন লিভের যদি ডিক্লারেশন দেওয়াই থাকে যে আপনার 17 ডেজ হচ্ছে আর্ন লিভ, অ্যানুয়াল লিভ, সেক্ষেত্রে কি ক্যালকুলেশনটা সিটিসিতে আনা যাবে? আপনার বিষয়টা হচ্ছে যে আপনি 17টা পাবেন এবং 17টাই আপনি এনক্যাশ করতে পারবেন, যদি এই গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আসবে। আর একটা জিনিস হচ্ছে যে এমপ্লয়ি যদি ভোগ করে ফেলে তাহলে তো আপনি তাকে টাকা দিচ্ছেন না, তাই না? তার মানে কি যে দিন শেষে তাকে যদি দেখান যে এখানে 50,000 টাকা দেখাচ্ছে না অ্যানুয়াল লিভের জন্য, কিন্তু আপনি যে এমপ্লয়ি এসে দেখলো যে সে এটা ভোগ করে ফেলেছে, এটার জন্য সে কোনো টাকাই পায়নি, তখন কি হবে? সে ভাববে যে আচ্ছা আমাকে বোকা বানানো হয়েছে, বুঝতে পেরেছেন? সো ভাইয়া আমরা তো কস্টটা তো ধরে রাখছি যে না, আপনি যদি না কাটান তাহলে এই কস্টটা কোম্পানি এনশিওর করবে যে আপনি 17 ডেজ এর এনক্যাশমেন্ট পাবেন, কিন্তু সেক্ষেত্রে যদি উনি সেটা উপভোগ করে ফেলে সেটা তো ওনার ব্যাপার, সেক্ষেত্রে তো কোম্পানি আমি বললাম আমি সুশান্ত স্যার, আমি এই জন্যই আপনাকে বিষয়টা আমি বলেছি যে স্যার আপনাকে গ্যারান্টি দিতে হবে যে এমপ্লয়িকে আপনি কনভিন্স করতে পারছেন যে ভাইয়া আপনি যদি এটা ভোগ না করেন তাহলে আমি আপনাকে 17 দিনের এনক্যাশমেন্টের টাকা দিব, তাহলে আর আপনার সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি বলেন আর একটা করেন আর একটা, তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে, বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট এখানে না আনাই
ভালো। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? আর বুঝতে তখন পেরেছি, কিন্তু হ্যাঁ, আবার হবে কি সুশান্ত স্যার, এখানে কিন্তু লিভ এনক্যাশমেন্টের টাকাটা মান্থলি কস্টে ঢুকবে না, এটা চলে যাবে তখন ইয়ারলি কস্টে। বুঝতে পারছেন? তখন কি করবেন, তো আমি ইয়ারলি কস্টে গিয়ে, হ্যাঁ আমি যা বলি আপনি, আমি একটুখানি শেষ করি স্যার, সরি আপনাকে আমি ইন্টারাপ্ট করলাম। এই যে এখানে যখন ইয়ারলি কস্ট যখন করবেন না, তখন ইয়ারলি কস্টে গিয়ে আপনি আবার এখানে এই অ্যামাউন্ট গুলো যুক্ত করে দিবেন, যুক্ত করে দিয়ে তারপরে আপনি ইয়ারলি কস্টটা ক্যালকুলেট করবেন। বুঝতে পেরেছেন? কারণ ভাইয়া এটা মান্থলিতে ডিভাইড করে দেওয়া যাবে না বোনাসের মতো? বোনাসটা যেরকম মান্থলিতে ডিভাইড ভাইয়া করে দেওয়া হয়েছে একটা ভাবে মান্থলি, করতে পারেন, একটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে পুরো অ্যামাউন্টটাকে 12 দিয়ে ভাগ দিয়ে তখন সেভাবে করে দিতে পারেন, যেভাবে আপনারা ইয়েটা করেন। যেটা হচ্ছে যে বোনাস। আমরা আমরা না, বোনাস না ভাইয়া, বোনাস তো একটা আছেই, তারপরে আরেকটা জিনিস আছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, এলএফএ যেভাবে করেন সেভাবে আপনি চাইলে এটা করতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু জি ভাইয়া। কেয়ারফুলি করবেন যাতে এমপ্লয়ি কোনোভাবে এটাকে নেগেটিভ ভাবে না নেয়, বা আপনার কোনো ইল মোটিভ যেন এটার এগেইনস্টে না থাকে। ক্লিয়ার? মানে সিটিসির মুখ্য উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি যে কোম্পানি কস্ট করছে এমপ্লয়ির পিছনে সেটাকে তুলে ধরা এবং কোনো ধরনের ভেরিয়েবল না আনা এখানে, তাই তো? না না, রাইট ভাইয়া, রাইট। তল ভাই, জি ভাইয়া। মানে আপনার কথা মতে তো আসলে মানে ভেরিয়েবল গুলো আমরা যদি বাদ দিই, মানে নর্মালি আমরা যেটা দেখি কি, যখন আমরা কোনো একটা এমপ্লয়িকে হায়ার করতে যাই তখন তার কাছ থেকে যখন সিটিসি চাই, সে কিন্তু তার ওই পারফরমেন্স বোনাস, তারপর প্রফিট শেয়ার, এই জিনিসগুলো কিন্তু কনসিডারেশনে আনে। তো ওটার তখন এগেইনস্টে কিন্তু হেড টু হেড তখন আমার কোম্পানির এভারেজ প্রফিট শেয়ার যেটা আছে, অথবা আমার কোম্পানির যে পারফরমেন্স বোনাস, একটা পজিশনের এগেইনস্টে যে ও কত পার্সেন্ট পারফরমেন্স বোনাস পায়, সেটাও তো তখন আমরা কনসিডারেশনে আনতে পারি। এটা খুব প্লাস আমি সুন্দর একটা যদি কথা বলছেন জি সেলিম ভাই। আমি একটা জিনিস, মজার জিনিস বলি, যদি আপনি এমপ্লয়ি দেখেন যে সে এটাকে তার আর্নিং হিসাবে ক্যালকুলেট করছে, তখন আপনিও কি করবেন যে আপনাকে কাউন্টার অফার দেওয়ার ক্ষেত্রে, মানে আমরা ওই যে যেটা বলছিলাম ওই দিন, যে আপনি যখন আপনার এক্সটার্নাল ইকুইটি যখন শো করছে যে আপনাকে এই জিনিসগুলি সে কনসিডারেশনে আনছে, তখন আপনার ইন্টারনাল ইকুইটি ক্যালকুলেশনের সময় এমপ্লয়িকে কি করতে হবে, যে এই সেম জিনিসগুলো শো করতে হবে। কারণ কি, আদারওয়াইজ আপনি প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে কেন বলছি, স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ভাইয়া যে আপনাকে কোনো অবস্থাতে ভেরিয়েবল কস্ট করে, যেমন ধরেন একটা লোক বলছে পারফরমেন্স বোনাস আমার 100% হলে এত টাকা হয়, কিন্তু এখন যেটা হয়েছে আমি আপনাকে বলি, যে সেলস এর অর্গানাইজেশন গুলি দেখবেন ম্যাক্সিমাম গুলো এই বাটপারিটা করে। কি করে? ও বলে যে তোমার যেটা হচ্ছে যে সেলস বোনাস হবে হচ্ছে গিয়ে স্যালারির 50%। তো এখন দেখা যাচ্ছে যে ও 10% এর বেশি ফিল আপ করতে পারে না। সো আলটিমেটলি কি হচ্ছে, দিন শেষে আপনি দেখালেন মানে কি বলে মূলা, আর দিলেন হচ্ছে গাজর, মানে ছোট ছোট গাজর। তাহলে কি হলো, যে এমপ্লয়ি তখন ও কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে যায়, এবং সেলস এর টার্নওভার রেটের অন্যতম কারণ হচ্ছে এগুলো। এখন দেন পারফরমেন্স বোনাস, আপনি বলছেন যে পারফরমেন্সের উপরে তোমাকে আমি 50,000 টাকা দিব, কিন্তু দিন শেষে ও দেখলো 5,000 এর বেশি মান্থলি ও তুলতে পারে না। তখন কি হচ্ছে ভাইয়া, তো এমন ভাবে জিনিসটা করবেন ভাইয়া যাতে জিনিসগুলা কি হয়, যে একটা এমপ্লয়িকে ব্লাফ করা না হয়। অর্থাৎ ওর সঙ্গে যদি আপনি প্রতারণা করেন বা ওকে ডিসিভ করেন, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু ও আপনার এখানে ভাইয়া থাকবে না। তো এই জন্য সিটিসি ক্যালকুলেশনের সময় রেশনালাইজেশন এই জিনিসটা আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? জি, মানে আমি ওটাই বলতেছিলাম যে কারণ ওই যে এমপ্লয়িরা তখন তো তাদের প্রফিট শেয়ার দেখায়, পারফরমেন্স বোনাস দেখায়, তখন আমার এখানকার এই জিনিসগুলা ওই হেড টু হেড এর সাথে একটা কম্পারিজনের জন্য রাখতে পারি। বাট নর্মাল স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যেটা দেখাচ্ছেন এটা অনুযায়ী আমরা ভেরিয়েবল কস্ট গুলোকে কনসিডারেশন না করাটাই হচ্ছে ওয়াইজ। কারণ হচ্ছে কি ভাইয়া, আপনি এখন ভেরিয়েবল কস্ট দেখালেন একটা, আপনি এমপ্লয়িকে দিলেন আর একটা, তখন কি হবে ভাই, আপনি চিন্তা করেন আপনাকে দেখালো 2.5 লক্ষ টাকা, দিচ্ছে 1.5 লাখ টাকা, তাহলে দিন শেষে কি আপনি থাকবেন ভাইয়া এখানে, বলেন তো? না না, থাকবেন না। তো এই জিনিসটাই হচ্ছে বিষয়, যে এমন ভাবে ভাইয়া করবেন যে যাতে করে একটা এমপ্লয়ি কোনোভাবে ডিসস্যাটিসফাইড না হয়, দিন শেষে যেন সে চিন্তা না করে যে আমার এখান থেকে চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা। বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা আসলে মূল বিষয়টা, আর কিছুই না। জি জি। ভাইয়া এলএফএটা কি অ্যাড হবে? কোনটা ভাইয়া? এলএফএটা ভাইয়া স্ট্যাগনেন্ট অ্যামাউন্ট হয়, এবং এলএফএ এখানে অ্যাড হয়। জি, যেহেতু ধরেন অনেক ক্ষেত্রে হয় কি আমরা সবগুলো, সরি ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে ধরেন আমার 100 জন এমপ্লয়ি যদি এলএফএ পায়, সেখান থেকে দেখা যায় সবাই অনেক সময় ক্লেম নাও করতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে এটা তো ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে না, আমি তাকে দিন শেষে দিচ্ছি একটা না। এলএফএ কিন্তু নিয়ম ভাই ওইটা না, আপনি যেভাবে বলছেন যে কেউ ক্লেম করে কেউ ক্লেম করে, এটা আসলে মূলত দেখবেন অর্গানাইজ এলএফএ আমাদের দেশে যে প্র্যাকটিসটা আছে, সে প্র্যাকটিসটা হচ্ছে
টোটাল যে অ্যামাউন্টটা আপনি এলএফএ হিসাবে দিবেন, একটা গ্রস বা দুটো গ্রস বা দুটো বেসিক বা একটা বেসিক বা একটা গ্রস, এটাকে 12 দিয়ে ভাগ করে তারপরে দিয়ে দেয়। যদি আপনি এই নিয়মে দেন তাহলে সেক্ষেত্রে এটা এখানে ভাই ইনক্লুড করবেন। আর যদি আপনি এমন করেন যে এমপ্লয়ি আবেদন করলে পাবে আদারওয়াইজ পাবে না, সেক্ষেত্রে আপনি এটা কখনোই এখানে আপনার স্ট্যাগনেন্ট অ্যামাউন্ট না হলে অর্থাৎ গ্যারান্টেড পে না হলে আপনি এখানে এটা কখনোই দিবেন না। এখন আপনি বলছেন যে ভাই আমি আপনাকে প্রফিট শেয়ার দিব, আমার একটা রেঞ্জ বলে দিলেন যে 50,000 থেকে 1 লক্ষ টাকা, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে আপনার কোম্পানি প্রফিট করেই না, তাহলে আপনার গত 2টা ফাইন্যান্সিয়াল ইয়ারে সে প্রফিট করেনি। এখন যখন আপনি অর্গানাইজেশনে চাকরি নেওয়ার পরে যখন দেখবেন যে হ্যাঁ এই অর্গানাইজেশন প্রফিটই করে না, তাহলে আপনি কি করবেন? তখন কিন্তু দিন শেষে আপনাকে কি করতে হবে, যে হিসাব নিকাশ পাল্টে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, জি স্যার জি এই এখানে যে গ্র্যাচুইটি আনছেন স্যার, কারেন্ট ইভেন পিএফ না থাকতে পারে, তাহলে তখন কি ওটা বাদ দেবে, স্কিপ যাবে? বুঝি নাই, আবার বলেন। গ্র্যাচুইটি মানে এখানে গ্র্যাচুইটি দেখাইছেন না, এই 7,083 টাকা, যে রানিং এমপ্লয়ি, আমি যদি তার সিটিসি ক্যালকুলেশন করতে যাই তাহলে তার গ্র্যাচুইটি নাও থাকতে পারে, থাকবে না স্বাভাবিক, ইভেন পিএফ তো না থাকতে পারে, তখন কি ওইটা কি দিব? ভাইয়া যদি থাকে তাহলে আপনি দিবেন, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই দিবেন না। যে মাস থেকে সে পাওয়া শুরু করবে সেই মাস থেকে আপনাকে তাকে সিটিসি হিসাব করে দিতে হবে। ক্লিয়ার? না আমি বলতেছি যে রানিং এমপ্লয়ি, মানে এমপ্লয়ি সেপারেশন হয়নি, রানিং এমপ্লয়ি তো স্যার গ্র্যাচুইটি নাই, মানে গ্র্যাচুইটি তো পাবে না, যে মানে অন দা সব করতেছে আর কি। আমি স্যার আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে স্যার, যদি আপনি মনে করেন যে এমপ্লয়িকে আপনি এই চাকরি চলাকালীন সময়ে গ্র্যাচুইটি দিবেন না বা দেয়ার অপরচুনিটি নেই, তাই না, তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন না। আর যদি আপনি কি করেন যে আপনার অর্গানাইজেশনে গ্র্যাচুইটি থাকে এবং এমপ্লয়িকে যদি বলেন যে ভাই আপনি 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে গ্র্যাচুইটি পাবেন, এই জন্য আমরা আপনার সিটিসি ক্যালকুলেশনে গ্র্যাচুইটিটা দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? সো আপনাকে এটার জন্য এমপ্লয়ির সঙ্গে কথা বললে তারপর এটা ইনক্লুড করতে হবে। এখন ধরেন আপনি বলছেন যে ভাই আপনি 10 বছর পরে গ্র্যাচুইটি পাবেন, ঠিক আছে, এমপ্লয়ি যখন দেখবে যে আচ্ছা 10 বছর পরে গ্র্যাচুইটি, আমি তো অর্গানাইজেশনে 2 বছরের বেশি থাকবোই না, তখন কেউ আপনার এটা এই অফার কেউ নিবে কি নিবে না, বলেন আপনি আমাকে। লুৎফর স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার বুঝতেছি। জি, তখন আপনার কি থাকবে, সিটিসিতে থাকবে, কিন্তু দেখবেন এটা আসলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনার কোনো ভূমিকাই পালন করছে না এটা। বুঝতে পেরেছেন? সো আপনি 5 বছর বলে দিলেও এটা এবং আপনি এইচআর বাজেটেও দেখবেন এটা কোনো ডিফ্লেক্ট করবে না। আমাকে একটা কোম্পানি আমার কাছে গত 6 মাস আগে এসেছিল, তারা আমাকে বলতেছিল যে ভাই আমরা 12 বছরে গ্র্যাচুইটি এলিজিবল করব, এটা করা যাবে? বুঝতে পেরেছেন? তো আপনি যদি আপনার যদি উদ্দেশ্যই থাকে আমি এমপ্লয়িকে বেনিফিট দিব না, তখন সেক্ষেত্রে আপনি তখন এমপ্লয়ের সঙ্গে এই দুষ্টামি করবেন, আর দুষ্টামি করতে গেলে এমপ্লয়ের আপনার এখানে থাকবে না, ও এখান থেকে সুন্দর করে চলে যাবে। আমি বোঝাতে পেরেছি আপনাকে স্যার? ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই কোশ্চেনটা একটা মজার এক্সপেরিয়েন্স শেয়ার করি, যে মানে আমার সাথে হচ্ছে যে আমাদের ফিনান্সের কিছুদিন আগে আর্গুমেন্ট হয়েছে। এখন আমাদের ফিনান্স সামহাউ ম্যানেজমেন্টকে বুঝিয়েছে আমাদের ওয়ার্কার সিটিতে আমাদের ওয়ার্কারদের যে হচ্ছে মেডিকেলের, আমরা হচ্ছে হসপিটালাইজেশন, আমাদের কোনো ইন্স্যুরেন্স নাই, আমরা নিজেরাই এটা দেই। এখন আমাদের হসপিটালাইজেশনের ওয়ার্কারদের জন্য সিলিং হচ্ছে 40,000 টাকা। এই 40,000 টাকা পুরো টাকাই সিটিসিতে দিয়ে দিছে, তাহলে দেওয়াতে আমাদের ওয়ার্কারদের সিটিসি অনেক বেশি হয়ে গেছে। তখন আমি এটা বললাম যে এটা তো খরচ করবে না, হ্যাঁ, এখন ওটা যদি মানে খরচ না করলে এটা কিভাবে সিটিসিতে আসবে? হ্যাঁ, তো আপনি ওদেরকে দিয়ে রাখছেন একটা ইয়া, বলে যে আমরা তো এটা প্রভিশন করে রাখতেছি। তাহলে আমি ওনাদের সাথে লাস্টে বললাম আপনি যদি সর্বোচ্চ করতে পারেন, এতটুকু করতে পারেন যে সব ওয়ার্কার গত বছর কত টাকা হচ্ছে যে মেডিকেলের জন্য হচ্ছে যে নিয়েছে, এটাকে আপনি অ্যাভারেজ করে ওয়ার্কার হিসাবে দিয়ে দিতে পারেন। এখন এইরকম ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে যে যুক্তি দিব? যেমন আপনি বলতেছেন যে হচ্ছে স্ট্যাগন্যান্ট অ্যামাউন্ট না হলে হবে না, এখন এইটার কি কোনো রেফারেন্স বা কোনো বইয়ের রেফারেন্স যেটা আমরা দিতে পারি? আচ্ছা এবার আসেন প্রথম বিষয়টা ভাইয়া, হসপিটালাইজেশনের নিয়মটা কি? হসপিটালাইজেশনের নিয়ম হচ্ছে যদি একজন এমপ্লয়ি কর্মকালীন দুর্ঘটনায় আক্রান্ত হয়, তাই না, তখন সেক্ষেত্রে আপনি তাকে হসপিটালাইজেশন দিবেন। এটা আমাদের সময় নেই, এটা না, এটা ওইটা না, এটা আমাদের আমি কি ভাই আমি দুইটাই জানি, এই জন্য আমি আপনাকে বলছি। প্রথম বিষয়টা হচ্ছে যে এমপ্লয়ি যদি অ্যাক্সিডেন্ট করে
তাহলে সেক্ষেত্রে আপনি এমপ্লয়িকে কি করবেন, যে আপনি ভর্তি করবেন এবং ভর্তি করে সেই অনুযায়ী তাকে আপনি ক্ষতিপূরণ দিবেন, আবার সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিবেন। আর একটা হচ্ছে গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা কি করেন, আপনি একটা কস্ট আপনি খরচ করেন। এই হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম নামের একটা ঘর আছে ভাইয়া, দেখতে পাচ্ছেন। হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি এমপ্লয়ি কি হয়, যে অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার এই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা এনে সে ইনপেশেন্ট অথবা আউটপেশেন্ট, ঠিক আছে, অর্থাৎ যেটা হয় এটা সে ওপিটিও নিতে পারে অথবা ওপিটি ছাড়াও সে নিতে পারে। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ ওইটা বললাম যে আপনার এটা ইনপেশেন্ট হতে পারে অথবা আউটপেশেন্ট, যেটাই হোক না কেন সেটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনি প্রিমিয়ামের যে খরচটা করছেন, ঠিক আছে, এই খরচটা এই যে এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়ামে দিয়ে দিবেন, তাহলে আপনার ঝামেলা চলে গেল। আমি কিন্তু এখানে গ্রুপ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বলিনি, কিন্তু এখন যদি হয় যে আপনি ওপিটির জন্য পান 25,000 আর আইপিটির জন্য পান হচ্ছে গিয়ে আপনি 40,000, আপনি কি করলেন ওই 40 আর 25 দুইটা যোগ করে আপনি বলছেন আমি এমপ্লয়িকে 65,000 টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি। নো, ইটস এ ফ্রড থিং ভাইয়া, বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে কি করতে হবে, এটাকে এমন ভাবে করতে হবে যে যাতে করে জিনিসটা কি হয়, যে বিশ্বাসযোগ্য হয় এবং মানুষ যাতে এটাকে কি করতে পারে, যে অ্যাভেইল করতে পারে। তো ওয়ার্কে আপনার ফিনান্স কি করেছে আমি ঠিক জানি না, যদি এরকমের হয় যে প্রিমিয়ামের টাকাটা যদি এখানে সে বলে দেয় তাহলে সে ইলিগ্যাল কিছু করেনি বা সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের এখানে এটা ইন্স্যুরেন্স থেকে আসে না, এটা হচ্ছে যে আমাদের ওন ফান্ডেড। আচ্ছা, সুতরাং ওন ফান্ডেড আমি যদি হসপিটালাইজড হই তাহলে আমাকে আমার কোম্পানি থেকে এটার খরচ দিবে, এটা তাহলে ভাই এটা আসবে না। এটা কেন আসবে না বলতেছি আমি, কারণ বিকজ হচ্ছে কি আপনার 90% এমপ্লয়ি এটা অ্যাভেইলই করবে না, মাত্র 10% এমপ্লয়ি অ্যাভেইল করবে। তো এমপ্লয়ি চিন্তা করবে, আমারও যুক্তি তাই ছিল, কিন্তু এখন আমি ওদের সাথে ফাইট করতে গেলে তো আমার একটা কনক্রিট রেফারেন্স লাগবে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা ভাইয়া এখন তাহলে এটা আপনি এখন সমস্যাটা কি ভাই, এটা তো লোকাল কোম্পানি কাজী ফার্ম, তো সেক্ষেত্রে আপনি ভাইয়া যে জায়গাতে সমস্যা আপনার জন্য হবে সেটা হচ্ছে এদেরকে আপনি বোঝাইতে পারবেন না। এখানে আপনার সিএফও যদি বুদ্ধিমান মানুষ না হয় তাহলে সেক্ষেত্রে ভাইয়া আপনি তাকে এটা বোঝাইতে পারবেন না, এটা সে মালিকের কাছ থেকে অলরেডি তার ক্রেডিট পারচেজ করে ফেলছে। এটা আপনি ওনার সঙ্গে তর্ক করলে এটা কোনো লিগ্যাল রেফারেন্স নাই যে সিটিসি ক্যালকুলেশনের নিয়ম কি, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা পড়াচ্ছি এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড গুলি সিটিসি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন বই থেকে পড়ে আমরা যে জিনিসটা শিখেছি সেটাই আমি আপনাকে শেখালাম। এটাই ভাই, আমি একটা বইয়ের রেফারেন্স চাচ্ছি যে বইটা রেফারেন্স আমি হিসেবে ওদেরকে আমি দেখাতে পারবো যে না এটা স্ট্যাগন্যান্ট অ্যামাউন্ট হবে না। ভার্কির বইটাও দেখতে পারেন, ভার্কির বইটা একটু পড়ে দেখেন, ভার্কির বইয়ে পাবেন এটা, যেটা হচ্ছে কি ডেজলার এন্ড ভার্কির যে বইটা আছে এটার মধ্যেও পেতে পারেন, তারপরে হ্যান্ডারসনের বইও পেতে পারেন আপনি, তারপরে হচ্ছে গিয়ে ব্রায়ানের বইটা পাবেন, মার্ফির বইও এগুলো পাবেন ভাইয়া, ঠিক আছে। এই বইগুলো একটু পড়ে পড়ে আপনি দেখতে পারেন যে এইসব জায়গাতে ইন্স্যুরেন্সের যে সিটিসির যে স্ট্যান্ডার্ড যে পদ্ধতিগুলি বলা আছে সেগুলির মধ্যে আপনি এটা পেতে পারেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, জি। তাহলে গেল আমার সিটিসি। কারো আর কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু বলেন আমাকে প্লিজ। আচ্ছা, সিটিসি তাহলে আমরা শেষ করলাম স্যার। এরপরে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে সিটিসির পরবর্তীতে লিভ ম্যানেজমেন্ট। এবার আসেন লিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলি আমাদের দেশের অনুযায়ী, আমাদের কান্ট্রি ল অনুযায়ী যে লিভের ধরন আসলে মূলত হচ্ছে কি আমাদের 8 ধরনের লিভের কথা বলা আছে, কিন্তু আমার দেশের ক্ষেত্রে যেটা হয় যে পুরুষের জন্য 6 ধরনের লিভ এবং নারীর জন্য 2 ধরনের লিভ বেশি। নারীর জন্য হচ্ছে ম্যাটারনিটি লিভ এবং মিসক্যারেজ লিভ, ঠিক আছে। আর পুরুষের জন্য হচ্ছে গিয়ে টোটাল আমাদের আইন অনুযায়ী হচ্ছে টোটাল 4টা লিভের কথা, টোটাল 6টা লিভের কথা বলা আছে। এর মধ্যে সিক লিভ, ক্যাজুয়াল লিভ, অ্যানুয়াল লিভ, উইকলি লিভ এবং কম্পেনসেটরি লিভ এবং ফেস্টিভ্যাল লিভ। আর নারীর জন্য আরো 2টো বেশি, একটা হচ্ছে ম্যাটারনিটি লিভ এবং আরেকটা হচ্ছে মিসক্যারেজ লিভ, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে টোটাল আমাদের লিভের সংখ্যাটা। এবং আপনাকে যেটা করতে হবে, আপনি যখন লিভ ম্যানেজমেন্ট করবেন পেরোলের ক্ষেত্রে, তখন আপনাকে 3টা লিভ আপনাকে ম্যানেজ করতে হবে। 3টা লিভ, এই 3টা লিভ কোন 3টা লিভ? একটা হচ্ছে কি আপনার ক্যাজুয়াল লিভ, একটা হচ্ছে সিক লিভ এবং আরেকটা হচ্ছে অ্যানুয়াল লিভ। এছাড়া অন্য কোনো লিভ আপনার যেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের কোনো কাজ নেই। তবে যদি আপনার অর্গানাইজেশনে আপনি কি করেন যে কম্পেনসেটরি লিভ, আমি আবার বলছি, যদি আপনি সাপ্তাহিক বন্ধের দিনে কেউকে কাজ করান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে কম্পেনসেটরি লিভটাকে কনসিডারেশনে নিতে হবে। আমি আবার বলছি, যদি আপনি
যদি আপনার অর্গানাইজেশনে বন্ধের দিনগুলিতে কাজ করান তাহলে সেক্ষেত্রে আপনাকে কম্পেনসেটরি লিভ নামে একটা লিভের ঘর তৈরি করে সেটাও ম্যানেজ করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এবার আসেন আমি আপনাকে একটা একটা করে জিনিস দেখাই। আমরা আসলে এই লিভ ম্যানেজমেন্টে কি কি পড়বো। এই লিভ ম্যানেজমেন্টে পড়বো হচ্ছে গিয়ে লিভ প্রসিডিওর, অর্থাৎ একটা লিভ নিতে হলে একজন এমপ্লয়িকে কোন পদ্ধতিতে নিতে হবে সেটা, ম্যাটারনিটি লিভ পড়বো, উইকলি লিভ পড়বো, কম্পেনসেটরি লিভ পড়বো, তারপরে হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল লিভ পড়বো আমরা, তারপরে যেটা হচ্ছে যে মিসক্যারেজ লিভ পড়বো, তারপরে আমরা পড়বো লিভ উইদাউট পে, জেনারেল লিভ, তারপরে হচ্ছে ক্যাজুয়াল লিভ, অ্যানুয়াল লিভ, তারপরে লিভ ফর অ্যাপ্রেন্টিস, তারপর হচ্ছে লিভ ফর এনক্যাশমেন্ট, এবং আর একটা জিনিস হচ্ছে গিয়ে সিক লিভ। এই টোটাল জিনিসগুলি আমরা কি করবো এই লিভ ম্যানেজমেন্টে পড়বো, অর্থাৎ লিভের কোনো কিছুই আর এখানে কি থাকবে না যে বাকি থাকবে না। এবার আসেন লিভ প্রসিডিওর। একজন এমপ্লয়িকে আসলে উনি কিভাবে লিভটা নিতে পারবে। লিভটা নিতে হলে একজন এমপ্লয়িকে আবেদন করতে হবে মালিকের কাছে, এবং আবেদন যেদিন করবেন সেখান থেকে যে লিভ শুরু হওয়ার 2 দিন আগে অথবা 7 দিনের মধ্যে তাকে কি করতে হবে যে এই আবেদনটা আউটকাম কি আসবে সেই জিনিসটা এমপ্লয়িকে জানাতে হবে। যদি কোনো কারণে আপনি লিভটা রিফিউজ করেন তাহলে সেক্ষেত্রে রিফিউজ করার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যদি কি কারণে উনি লিভটা রিফিউজ করছে, আমি আবার বলছি কি কারণে উনি লিভটা রিফিউজ করছে সেই রিজনটা কি করতে হবে যে তাকে লিখে দিতে হবে এবং এমপ্লয়িকে বলে দিতে হবে ফর দিস রিজন আমি তোমার লিভটাকে কি করলাম যে রিফিউজ করে দিলাম। আমি আবার বলছি ফর দিস রিজন আমি কি করলাম তোমার লিভটাকে রিফিউজ করে দিলাম। এটা আপনাকে কি করতে হবে যে স্পেসিফিক ভাবে আপনাকে বলে দিতে হবে যে আমি তোমার এই কারণে তোমার লিভটা আমি রিফিউজ করেছি। ঠিক আছে, অন্য এবং সেটা কি করতে হবে যে ওয়ার্ক আপনার যে লিভ রেজিস্টার আছে সেই লিভ রেজিস্টারে আপনি ম্যান্ডেটরি ভাবে কি করবেন বলে দিবেন, এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঠিক আছে, সো আপনাকে লিভ রেজিস্টারের ক্ষেত্রে ম্যান্ডেটরি ভাবে আপনাকে বলে দিতে হবে যে আমি এই কারণে তোমার লিভটা আমি রিফিউজ করেছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি লিভ যেটা হচ্ছে যে লিভের যে প্রসিডিওরটা এইভাবে আপনাকে মেনটেন করতে হবে। আরেকটা বিষয় যে লিভটা কিভাবে আবেদন করলে কিভাবে রিপ্লাই করতে হবে সেই পদ্ধতি থেকে আরেকবার শিখিয়ে দিই। সাপোজ সবাই একটু ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। এখন দেখেন এখানে একজন এমপ্লয়ি ধরেন যে আপনাকে কি করলো 11 তারিখে সে লিভের জন্য আবেদন করলো। 11 তারিখে যদি সে লিভের জন্য আবেদন করে সেখান থেকে 7 দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দিতে হবে। এখন ধরেন 11 তারিখে আবেদন করলো, 11, 12, 13, 14, 15, 16, 17 অর্থাৎ 17 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে যে আপনাকে এমপ্লয়িকে জানাতে হবে যে ভাই তোমার লিভটা অ্যাপ্রুভ কি অ্যাপ্রুভ না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যদি ধরেন একজন এমপ্লয়ি আপনাকে 15 তারিখে লিভের জন্য আবেদন করলো, 15 তারিখে যদি লিভের জন্য আবেদন করে তাহলে সেক্ষেত্রে আমার লিভ শুরু হবে 19 তারিখে। যদি এমন হয় তাহলে আমাকে 2 দিনের মধ্যে আমাকে জানাতে, লিভ শুরু হওয়ার 2 দিন আগে আমাকে জানাতে হবে যে আমার লিভটা অ্যাপ্রুভ কি অ্যাপ্রুভ না। অর্থাৎ আমাকে 17 তারিখে আমার 19 তারিখে যেহেতু শুরু হবে আমি 15 তারিখে আবেদন করেছি, তার মানে 16 তারিখে আমাকে বলে দিতে হবে ওয়েদার মাই লিভ ইজ অ্যাপ্রুভড অর নট। বুঝতে পারছেন? আরেকটা বিষয় আছে ইমার্জেন্সি সিচুয়েশন। ধরেন ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আপনি লিভের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা ধরেন আপনি 18 তারিখে আপনি লিভের জন্য আবেদন করলেন, আপনাকে 18 তারিখেই রিপ্লাই দিয়ে মালিককে বলে দিতে হবে যে ওয়েদার ইউ হ্যাভ অ্যাপ্রুভড হিজ লিভ অর নট। বিষয়টা ক্লিয়ার বোঝা গেল স্যার? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন প্লিজ। কেউ যদি সাপোজ 15 তারিখে আবেদন করে 17 তারিখ থেকে ছুটির জন্য, হ্যাঁ এটা কি সে পারবে কিনা? বলা আছে 2 দিন 15 তারিখে না, ওটা ইমার্জেন্সি হলে যেদিন আবেদন করবে সেই দিনই আপনাকে ওটাকে অ্যাপ্রুভ করতে হবে। না কিন্তু ভাই সাপোজ এখানে তো বলা আছে যে আপনি স্লাইডটা দিতে হচ্ছে যে ছুটি শুরু 2 দিন আগে হচ্ছে যে সে অ্যাপ্লাই মানে জানাইতে হবে আর কি আর কি মালিককে হচ্ছে শুধু 2 দিন আগে হচ্ছে জানবে। মানে আমার প্রশ্ন হচ্ছে মিনিমাম ইমার্জেন্সি ছাড়া মিনিমাম কি তাহলে 7 দিন আগে অ্যাপ্লাই করতে হবে? মিনিমাম হচ্ছে গিয়ে ছুটি শুরুর 2 দিন আগে, ইমার্জেন্সি ছাড়া মিনিমাম 2 দিন আগে আপনাকে আবেদন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি 15 তারিখে আবেদন করে 17 তারিখ থেকে তার ছুটি শুরু হয়, ছুটি তাহলে 15 তারিখেই রিপ্লাই দিতে হবে। 15 তারিখেই রিপ্লাই দিয়ে বলতে হবে যে আপনাকে ছুটিটা অ্যাপ্রুভড হয়েছে কি হয়নি। তার মানে হচ্ছে সে 2 দিন আগে আবেদন করলেই হচ্ছে যে হবে আর কি, বিষয়টা হচ্ছে তাই। জি জি। আচ্ছা, সো লিভের এতটুকু বোঝা গেল কিনা, লিভ প্রসিডিওরটা ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা ভাইয়া, এখানে যে ইমার্জেন্সিটা বললেন যে ধরেন 18 তারিখে লিভ চাচ্ছে আবার 18 তারিখে সে যেতে চাচ্ছে,
এক্ষেত্রে কি মানে ম্যানেজমেন্ট কোনো কিছু বলতে পারবে তাকে যে এভাবে হঠাৎ করে লিভ চাচ্ছে কেন বা দেওয়া সম্ভব না, মানে এরকম কেউ কি মানে সে অ্যাগ্রেসিভ হতে পারবে ওই সময়, কারণ যেহেতু না, হঠাৎ করে যেটা এসব- হচ্ছে যে লিভটা যদি কোনো এমপ্লয়ি চায় আপনার কাছে, লিভটা দেয়া না দেয়া মালিকের উপরে নির্ভর করবে। ওকে, তো এই জন্য যেটা হবে যে মালিককেই নির্ধারণ করতে হবে যে উনি লিভটা দিবে কি দিবে না। এমপ্লয়ি ওনাকে বলতে পারবে না স্যার আমাকে দিতেই হবে। যদি না মঞ্জুর করে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে আপনার রিজনটা বলে দিতে হবে যে কি কারণে সে এটাকে নামঞ্জুর করেছে। এটা আসলে বেসিক্যালি তাকে ডিরেক্টলি বলে দিতে হবে। ঠিক আছে, এখন আপনি এই রিজনটা সেকশন যদি এটা হয় যে আজকে আসছি এসে আজকে লিভ চাচ্ছে, এটা সম্ভব না, অফিসে অনেক কাজ, এটা কি রিজন হিসেবে দেখাতে পারবে তখন? হ্যাঁ অবশ্যই, কাজের প্রেসার থাকলে অবশ্যই আমাকে বলতে হবে। দেখেন এই যে এখানে একটা কথা বলা আছে যে যিনি আমাদের মিরাজুল স্যার একটা প্রশ্ন করেছিলেন, তবে শর্ত থাকে যে জরুরি কারণবশত যদি প্রার্থী ছুটির দরখাস্তের তারিখে অথবা উহার 3 দিনের মধ্যে শুরু করিতে হবে, তাহা হইলে এরূপ আদেশ দরখাস্ত প্রাপ্তির দিনই প্রদান করতে হবে। মিরাজুল স্যার আপনি আনসারটা পেয়েছেন কিনা? জি ভাই, আমি এটা এটা ওকে, বুঝতে পারছি যে হচ্ছে যে ইমার্জেন্সি ক্ষেত্রে হচ্ছে যে সে হচ্ছে যে যেদিন অ্যাপ্লাই করবে সেদিন হচ্ছে যে তাকে মানে রিপ্লাই দিয়ে আমি দিতে বলছিলাম, হবে। হ্যাঁ যে আমার মানে আমি আপনার অ্যান্সারটা বুঝতে পারছি ভাই। মানে আমার প্রশ্নটা ছিল এরকম যে সাপোজ ইমার্জেন্সি না, এখন আমাদের কোম্পানিতে যেটা হচ্ছে যে কি আমরা ওয়ার্কারদের হচ্ছে যে মানে মানে প্রচুর পরিমাণ হচ্ছে যে মানে ফ্লেক্সিবিলিটি দিয়ে আর কি, যে হচ্ছে যে ওয়ার্কার মানে আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে মিনিমাম 2 দিন আগে যদি অ্যাপ্লাই করে তাহলে তো হচ্ছে যে কোম্পানি কোনো কিছু বলার অধিকার রাখে না, সেটা আর কি মানে নর্মাল ক্ষেত্রে আর কি। জি, মানে সে সে যদি দিতে সে যদি বলে যে হচ্ছে না তুমি দেরিতে অ্যাপ্লাই করছো, এটা তো বলার কোনো হচ্ছে যে অধিকার আর নাই, কোনো এই সুযোগ নেই। জিনিসটা জি, সুযোগ আচ্ছা নেই। জি এবার ভাই, আসেন এটা ম্যাডামের প্রশ্নটার উত্তরটা দেই। যে আপনি বলছিলেন যে এমপ্লয়ি যদি কোন কি কারণে আমি এটা মঞ্জুর করতে পারবো বা কি কারণে এটা আমি স্থগিত করতে পারবো, এই ধরনের কোনো স্পেসিফিক কারণ এখানে বলা নেই। তবে এখানে বলা আছে যদি প্রার্থিত ছুটি নামঞ্জুর বা স্থগিত করা হয়, তাহা হইলে নামঞ্জুর বা স্থগিত আদেশের কারণ সহ ইহা সংশ্লিষ্ট শ্রমিকের প্রার্থিত ছুটি আরম্ভ হওয়ার তারিখের পূর্বেই অবহিত করতে হবে এবং এতদুদ্দেশ্যে রক্ষিত রেজিস্টার ইহা লিপিবদ্ধ করিতে হইবে। তার মানে আপনাকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে, এটার আপনাকে এই রক্ষিত রেজিস্টারটা আপনাকে ম্যান্ডেটরি ভাবেই আপনাকে বলে দিতে হবে যে এই কারণে আমি কি করেছি, যে এটা স্থগিত করেছি বা এই কারণে আমি এটা আপনাকে দিতে পারছি না, আপনাকে লিভ দিতেই হবে বা আপনি ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। এ ধরনের কোনো কথা আইনে বলা নেই। অর্থাৎ আইনের নিয়ম অনুযায়ী এটা কোথাও কোনো জায়গায় আপনার জন্য কোনো প্রকার বাইন্ডিংস নেই, এটা আপনি দিলে দিবেন, না দিলে নেই। ক্লিয়ার বিষয়টা? ভাই লিভ তো রাইট পর্যায়ে পড়ে না, তাই না ভাই? না, ইটস লিভ আ কাইন্ড কখনোই অফ রাইট ফ্যাসিলিটি। রাইট না। লিভ ইজ অলওয়েজ প্রিভিলেজ ভাই, ইটস নট এ রাইট। ওকে, জি ভাই। জি জি। আচ্ছা কিন্তু তাহলে ভাইয়া আমি সামনের ভাইয়া দিকে ওই যে আগে, সবাই আনসার পাচ্ছেন 17 না? দিনের জি বলেন ভাইয়া। এগেইনস্টে যে একদিনের লিভের কথা যেটা আর্ন লিভ, সেটা কি 18 দিনের সেটাও কি 18 দিনের 18 দিনের against সরি 18 দিনের এগেইনস্টে যে একদিনের যে আর্ন লিভের কথাটা আছে সেটাও কি প্রিভিলেজ? এটা রাইট না? এটা ভাইয়া প্রিভিলেজ, রাইট না ভাইয়া। লিভ ইজ নেভার এভার আ রাইট। রাইট না কেন ভাইয়া? কারণ আপনাকে ছুটি না দিলে আপনি মামলা করতে পারবেন না, কিন্তু ছুটির জন্য লিভ এনক্যাশমেন্টের টাকা না দিলে এটা রাইট, কারণ তখন আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন ভাইয়া। বুঝতে পেরেছেন? অর্থাৎ ছুটি জি জি দেয়নি এই কারণে আপনি কি করতে পারবেন না, মামলা করতে পারবেন না। তো মামলা রাইট হচ্ছে ওই জিনিসটা যেটার এগেইনস্টে আপনি কি করতে পারেন, যে মামলা করতে পারেন। আর ছুটির এখানে যদি নামঞ্জুর করেন, এখানে আইন বলে দিয়েছে যদি আপনি নামঞ্জুর করেন সেটা কারণ দোষী লিখে আপনি রেজিস্টারে লিখে রাখতে হবে, কিন্তু আপনি এটার জন্য কোনো আইনি ব্যবস্থায় যেতে পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার? জি গট ইট। ওকে। স্যার কেউ কি অ্যাবসেন্ট করে আসার পরে ছুটির ফর্ম দিতে পারবে নাকি? অ্যাবসেন্ট করে আসার পরে ছুটির ফর্ম যদি আপনি গ্রহণ করতে চান সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন। ওকে স্যার। কমল ভাইয়া, রেজিস্টারে লিপিবদ্ধ করা কি বাধ্যতামূলক? জি ভাইয়া, রেজিস্টারে লিভ লিপিবদ্ধ বাধ্যতামূলক কিনা তাই? জি জি। হ্যাঁ ভাইয়া, এটা অবশ্যই বাধ্যতামূলক ভাইয়া। জি স্যার জি
ওই 2 দিনের কথা বলছিলেন আপনি, যে 2 দিনের আগে, আর এখানে আমরা লয়ে দেখলাম 3 দিনে, একটু ক্লিয়ার করবেন প্লিজ। স্যার 2 দিন লয়ে দেখলেন 3 দিন স্যার? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কি বলেছে, সেটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে এই যে দেখেন 2 দিনের যে কথাটা বলেছি না, সেটা হচ্ছে এটা, মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুরূপ দরখাস্ত প্রাপ্তির 7 দিনের মধ্যে অথবা ছুটি শুরুর 2 দিন পূর্বে, ঠিক আছে, যাহা আগে সংগঠিত হয় তাহা আদেশ প্রদান করিতে হইবে। আর 3 দিনটা বিষয় হয়েছে, বলা হয়েছে যে যেদিন আবেদন করছেন তার 3 দিনের মধ্যে ছুটি শুরু করতে হবে, তার মানে যেদিন আবেদন করবেন সেদিনই আপনাকে কি রিপ্লাই দিতে হবে। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে বিষয়, যেটা মিরাজুল স্যার জিজ্ঞাসা করেছিলেন আমাদের। কে পেয়েছেন? আনসার পেয়েছেন স্যার? ছুটি শুরুর 3 দিনের মধ্যে দরখাস্তের তারিখে অথবা উহার 3 দিনের মধ্যে শুরু করিতে হইবে। শুরু করিতে হইবে, জি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে তার বেশি আগে ছুটি নেওয়া যাবে না? না। বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনি আবেদন করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? মানে 1 সপ্তাহ আগে করার সুযোগ ক্যাজুয়াল নাই। লিভ বা ইমার্জেন্সি লিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে এমপ্লয়ি যদি মানে ফ্যাক্টরিতেই আসলো না, তাকে সাডেনলি তার ফ্যামিলির কোনো সমস্যা, বাড়ি যেতে হচ্ছে, সে ইনস্ট্যান্ট ইনফর্ম করলো, সেক্ষেত্রে তো সে কোনো আবেদন জমা দিতে পারছে না। ইনস্ট্যান্ট যখনই আবেদন করবে ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিতে হবে। যে আপনি তাকে দিবেন কি দিবেন না সেটা আপনাকেই সিদ্ধান্ত, মানে বলা আছে না জরুরি কারণবশত হলে আপনাকে জরুরি ভাবে এটার আনসার দিতে হবে। ক্লিয়ার? আমি বলছি সে তো ফর্মালিটি মেনটেন করতে পারছে না, তার হার্ড কপি হোক বা অনলাইন সাবমিশন হোক, তাকে তো ফিরে এসে করতে হচ্ছে, সে তো আর ফ্যাক্টরিতে উপস্থিত হতে পারছে আচ্ছা না। ভাই, একটা বিষয় হচ্ছে কি এখানে এই যে আপনি যে কথাটা বলছেন, এখানে হার্ড কপি মেনটেন করতে হবে কোথাও কি বলেছে? এটা কিন্তু একটা বিষয়। তাহলে ঠিক আছে, প্রক্রিয়াটা এখানে যে কিসের জিনিসটা মারফত হচ্ছে আবেদন করবে? যে আপনি এখানে একটা কথা বলেছে, একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, লিখিত দরখাস্ত করিতে হইবে। আপনাকে লিখিতভাবে কি করতে হবে? আবেদন করতে হবে। এখন ধরেন আপনি যখন একজন লোককে ইমার্জেন্সি সিচুয়েশনে জানাচ্ছেন যে স্যার আই হ্যাভ দিস প্রবলেম এবং আমার পক্ষে এখন কাগজ দেওয়া সম্ভব না, তাহলে কি হলো যে আপনি ভার্বাল অ্যাপ্রুভাল নিয়ে চলে গেলেন, পরে এসে তাকে আপনি অ্যাপ্রুভাল দিলেন। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে স্যার যে আপনি ভার্বাল যদি আপনার অর্গানাইজেশন প্র্যাকটিস থাকে সেক্ষেত্রে সেটা করতে হবে। আর যদি আপনার বলাই থাকে যে না আপনার অর্গানাইজেশন স্ট্রিক্টলি যদি এই নিয়মটা মানতে চায় যে লিখিতভাবেই তোমাকে আবেদন করতে হবে, তাহলে আর সেক্ষেত্রে আপনার কোনো বিকল্প ব্যবস্থা নেই, আপনাকে এই ব্যবস্থাই করে ফুলফিল করে তারপরে যেতে হবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, তার মানে এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, সে ভার্বালি চাইলে সে অনুমোদন নিয়ে যেতে পারবে এবং আমরা চাইলে ভার্বালিও তাকে ডিসএগ্রি করতে পারবো। জি, কিন্তু আবার সেক্ষেত্রে পরবর্তী সেটা ফর্মালি রেকর্ডেড করে আপনাকে সেটা রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, সে পরবর্তীতে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটুখানি 1-2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আমাকে একটু উঠতে হবে কারণ আমাকে একটু ছোট একটা কাজ করতে হবে, প্লিজ। আচ্ছা, এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে সর্বপ্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটারনিটি লিভ। বাংলাদেশে ম্যাটারনিটি লিভের বর্তমানে যেটা আছে, আমাদের 6টা ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা ভাবে 6 ধরনের ম্যাটারনিটি লিভের কথা বলা আছে। আমি আবার বলছি, বাংলাদেশের 6টা ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা ভাবে ম্যাটারনিটির 6টা ধরনের কথা বলে দেয়া আছে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রাইভেট অর্গানাইজেশন, যেটা আপনারা যেখানে কাজ করেন, এই প্রাইভেট অর্গানাইজেশন গুলিতে ম্যাটারনিটি লিভ হবে হচ্ছে 16 উইকস। আমাদের দেশে আরেকটা অর্গানাইজেশন, আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। আমি আবার বলছি, এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানে আসলে আমাদের এই ম্যাটারনিটি লিভের পরিমাণ হবে হচ্ছে 16 উইকস। তার মানে হলো গিয়ে দুটো ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ম্যাটারনিটি লিভ হবে 16 সপ্তাহ করে। ওকে? আর এর বাহিরে যেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, ব্যাংক,
তারপর হচ্ছে নিউজ পেপার এমপ্লয়িজ এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের জন্য হচ্ছে ম্যাটারনিটি লিভটা হবে 6 মান্থস। আমি আবার বলছি, তাদের জন্য ম্যাটারনিটি লিভ হবে 6 মান্থস। সো আমাদের দেশে ইন্ডাস্ট্রি ভেদে যেটা হবে যে লিভের ম্যাটারনিটি লিভের ধরনটা আলাদা আলাদা হবে। এতটুকু বোঝা গেল কিনা সবাই একটু আমাকে বলেন প্লিজ। জি জি ভাইয়া বুঝছি। ক্লিয়ার? ওকে, ম্যাটারনিটির বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে আসেন যে বিষয়টা, ম্যাটারনিটি যখন আপনি ক্যালকুলেশন করবেন, ম্যাটারনিটির ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি যে আপনাকে ম্যাটারনিটির ক্ষেত্রে এই জিনিসটা কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ম্যাটারনিটি বাংলাদেশে যখন আপনার টোটাল যে লেবার লটা আছে, এই লেবার লটার মধ্যে ম্যাটারনিটি ক্যালকুলেশনটাকে টোটাল এই 4 এবং 3 7 ভাগে ভাগ করে ক্যালকুলেশনটা করা হয়েছে। আসেন প্রথম, তাহলে আমি একটা একটা করে প্রথমে বলি, আপনারা দেখেন যে মেলাতে পারেন কিনা। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন নারীর যদি দুটো সন্তান জীবিত থাকে এবং তার চাকরির বয়স যদি 6 মাস না হয়, তাহলে সে সেক্ষেত্রে কি হবে যে ম্যাটারনিটির যে বেনিফিটটা আছে সে বেনিফিটের জন্য সে এলিজিবল হবে না। আমি আবার বলছি, যদি তার দুটো সন্তান জীবিত থাকে এবং তার চাকরির বয়স যদি 6 মাস না হয়, সেক্ষেত্রে সে ম্যাটারনিটির বেনিফিটের জন্য কি হবে না, যে এলিজিবল হবে না। কিন্তু যে তিনি কি পাবেন, যেটা পাবেন সেটা হচ্ছে যে উনি টোটাল 112 দিনের ছুটি পাবেন। কিন্তু এই 112 দিনের যে ছুটিটা উনি পাবেন, সে ছুটিটার ক্ষেত্রেও যে জিনিসটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ওনার টোটাল 112 দিন যে ছুটিটা দিবেন, সেখানে প্রথমে আপনাকে সিক লিভ, তারপরে হচ্ছে অ্যানুয়াল লিভ, এই দুটো লিভ অ্যাডজাস্ট করার পরেও যদি ওনার কোনো লিভ প্রয়োজন হয় তখন তাকে লিভ উইদাউট পেটা আপনাকে ম্যান্ডেটরি ভাবে দিতে হবে। ঠিক আছে, এটা গেল আমার কিসের, যে ম্যাটারনিটির যে বেনিফিটের যে বিষয়টা আছে সেখানে গেল এই বিষয়টা। এর পরের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে একজন নারী কখন তার ম্যাটারনিটি বেনিফিটটা পাবেন, যদি তার দুটো সন্তান জীবিত না থাকেন, এবং আরেকটা জিনিস হচ্ছে যদি তার চাকরির বয়স 6 মাস হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে উক্ত নারী যে ম্যাটারনিটির যে কম্পেনসেশন যেটা আছে, ম্যাটারনিটির জন্য যে বেনিফিট আছে, সেই বেনিফিট 112 দিনের ছুটি এবং 112 দিনের যে যে বেনিফিট, সেই বেনিফিটের অর্থটা সে পাওয়ার জন্য এলিজিবল হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনি দেখবেন যে অনেক সময় একজন নারী কর্মী তার নোটিশ সার্ভ করার আগেই তার সন্তানটা জন্ম দিয়ে ফেলে। যদি একজন নারী কর্মী তার নোটিশ সার্ভ করা, আমি আবার বলছি যে একজন নারী কর্মী যদি নোটিশ সার্ভ করার আগেই যদি তার সন্তানটা জন্ম দিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে উক্ত নারী 56 দিনের ছুটি পাবে এবং 112 দিনের যে বেনিফিট আছে সেই বেনিফিটটা উনি পাবেন। এরপরে আসেন 4 নাম্বার বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে বাচ্চাটা আপনার জন্মের পরে মারা যায়। আমি আবার বলছি, ডেথ অফ চাইল্ড আফটার বার্থ। অনেক সময় দেখা যায় কি যে বাচ্চাটা জন্মের পরে বাচ্চাটা মারা যাচ্ছে, অর্থাৎ আপনার একজন এমপ্লয়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, সেটা হচ্ছে যে বাচ্চাটা জন্মের পরে মারা যায়। এখন দেখেন অনেকেই বলেন যে উনি তো দ্বিতীয় সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাবে না, কিন্তু হুইচ ইজ এ রং আইডিয়া। যেটা হবে, একজন কর্মী যদি উনি কি করেন যে ওনার মৃত্যু যদি হয়, আমি আবার বলছি, যদি এই বাচ্চাটার মৃত্যু হয়, বাচ্চাটা জীবিত কি মৃত, অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাওয়ার ক্ষেত্রে কখনোই কোথাও বলা হয়নি আইনে যে উনি কি করবেন, যে উনি বাচ্চার কি পাবেন, যে বাচ্চাটা জীবিত থাকলে উনি কম্পেনসেশন পাবেন, মৃত হলে উনি পাবেন না, এ ধরনের কোনো কথা আইনে বলা নেই। আইনে বলা আছে যে সন্তান জন্মের প্রমাণ দিলেই একজন নারী তার ওই যে প্রথম যে 2 নাম্বার যে কন্ডিশনটা আছে, সেই 2 নাম্বার কন্ডিশন ফুলফিল করলেই সেক্ষেত্রে উনি কম্পেনসেশনের জন্য এলিজিবল হবেন। অর্থাৎ ওনাকে 112 দিনের কম্পেনসেশন এবং 112 দিনের যে বেনিফিট যে ছুটিটা আছে 112 দিনের, সেটা দুটোই ওনাকে দিয়ে দিতে হবে, এটা থেকে কোনোভাবেই তাকে বঞ্চিত করা যাবে না। এরপর আসেন মিসক্যারেজ। মিসক্যারেজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে একজন এমপ্লয়ি কোনো কম্পেনসেশন পাবেন না, কিন্তু উনি যেটা পাবেন সেটা হচ্ছে 28 দিন ছুটি পাবেন, অর্থাৎ 4 সপ্তাহের একটা ছুটি উনি এটার জন্য উনি এলিজিবল হবেন। ঠিক আছে, যদি ওনার ফিজিক্যাল কোনো চ্যালেঞ্জেস থাকে সেটার ক্ষেত্রে। এরপরে আসেন ডেথ অফ মাদার লিভিং চাইল্ড অ্যালাইভ। আমি আবার বলছি, ডেথ অফ মাদার লিভিং চাইল্ড অ্যালাইভ, অর্থাৎ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মা আপনার কি হলো, যে মা মারা গেল কিন্তু বাচ্চাটা জীবিত আছে। এই বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার কাস্টোডিয়ান যিনি হবেন বা নমিনি যিনি হবেন, তিনি আসলে বেসিক্যালি এটার জন্য কম্পেনসেশনের যে টাকাটা আছে, যে অর্থটা আছে তার মাতৃত্বকালীন বেনিফিটের, সে টাকাটা তাকে প্রদান করতে হবে, ম্যান্ডেটরি ভাবে এটা দিতে হবে, এটা কোনো বিকল্প ব্যবস্থা নেই। তারপরে আরেকটা হচ্ছে কি ডেথ অফ মাদার অ্যান্ড চাইল্ড, অর্থাৎ মা এবং বাচ্চা যদি দুজনই মারা যায়। আমি আবার বলছি, ডেথ অফ মাদার
ডেথ অফ মাদার অ্যান্ড চাইল্ড, অর্থাৎ দুজনেই যদি কি হয় যে মারা যায়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে মা এবং বাচ্চা যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্তই এই কম্পেনসেশনটা দেওয়া হবে। এবং যদি কোনো কারণে আপনি কম্পেনসেশন বেশি দিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আর কি করা যাবে না, যে সেটা কোনোভাবেই কমানো যাবে না বা সেটা ফেরত নেওয়া যাবে না। বিষয়টা ক্লিয়ার কিনা, বুঝতে পারলেন কিনা আমাকে একটু বলেন প্লিজ। তার মানে আচ্ছা মা আর ভাইয়া, বাচ্চা দুইজনেই যদি মারা যায়, সেই ক্ষেত্রে আমি যদি এমন হয় যে মানে দুইটা ইনস্টলমেন্টে পেমেন্টটা না করে মানে একসাথেই হচ্ছে পেমেন্টটা ফার্স্টেই করে দিয়েছি, না, ওইটা হ্যাঁ, আর হচ্ছে ব্যাক করে নেওয়া ওটা যাচ্ছে না, মানে এটাকে কোনোভাবে অ্যাডজাস্ট রিফান্ড করা করা যাবে যাবে না। না, কোনোভাবেই রিফান্ড করা যাবে না। আচ্ছা। জি, আচ্ছা ভাইয়া, ওই যে 112 দিনের ছুটি, তারপর 28 দিনের ছুটি, এগুলোর তো স্লাইডে, পরের স্লাইডে বলাই আছে তাই না, ডিটেলসে? না আমি যে বলে দিলাম আপনাদেরকে। ও আচ্ছা, স্লাইডে বলা নাই। না বলা নাই, আমি বলে দিলাম আপনাদেরকে এভাবে করে, সরি, যে আপনাদেরকে বলে দিলাম। স্যার তাহলে স্যার একটু আইনটা নোটিশ একটু আমাকে বলবেন, কত শ্রম আইনের কোথায় লেখা আছে? আমাদের আমি আসলে শ্রম আইনের যেটা হচ্ছে 4th চ্যাপ্টারটা পড়লেই হবে আপনার। 4th চ্যাপ্টারে সবকিছু বলা আছে। শ্রম আইনের চ্যাপ্টার 4 না? আচ্ছা জি। ঠিক আছে। স্যার নোটিশ জি, দেওয়ার স্যার। আগে যদি বাচ্চা প্রসব করে, হ্যাঁ, তাহলে 56 দিনের ছুটি এবং 12 দিনের বেনিফিট, এইটা স্যার 112 একটু দিনের ক্লিয়ার করুন প্লিজ। 112 দিনের যে কম্পেনসেট যে যে 112 টাকাটা দিনের, আছে জি সে জি টাকাটা দিয়ে দিতে হবে। জি, জি, 56 দিনের তো সে মানে বাচ্চা প্রসবের আগে 56 দিন তো সে ডিউটি করছে স্যার। স্যার কতদিন ডিউটি করেছে সেটা বিষয় না, যদি ওই নারী তার দুটো সন্তান জীবিত না থাকে এবং 112 দিনের যে ইয়াটা আছে যে সরি যেটা হচ্ছে ওনার চাকরির বয়স যদি 6 মাস হয় এবং তার দুটো সন্তান যদি জীবিত না থাকে, যদি এবং সে নোটিশ দেওয়ার আগেই সন্তান জন্ম নিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সে 56 দিনের ছুটি পাবে এবং 112 দিনের কম্পেনসেশন পাবে। এই হচ্ছে মূল বিষয়টা, আর কিছুই না। ক্লিয়ার? আচ্ছা স্যার, ছুটি আর বেনিফিট এটা স্যার একটু ক্লিয়ার। বেনিফিট আমরা হচ্ছে গিয়ে ম্যাটার, টাকা, বেনিফিট হলো টাকা, জি আর ছুটিটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলছি যে আমাদের ইয়া অনুযায়ী, আইন অনুযায়ী ছুটিটা হচ্ছে 112 দিনের ছুটি। এখন টাকাটা বের করব কিভাবে, তাই না? টাকা বের করার এখন বর্তমানে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কি আমাদের আগের আইন অনুযায়ী যে পদ্ধতিটা আছে সেটা, আপনার যে মাসে যখন যে মাসে আপনাকে সে নোটিশ দিচ্ছে ঠিক তার পূর্ববর্তী 3 মাসে তার টোটাল ইনকাম কি করবেন, যোগ করবেন, যোগ করে ওই পূর্ববর্তী 3 মাসের ফিজিক্যাল প্রেজেন্ট ডেজ দিয়ে ভাগ করবেন। ভাগ করলে একদিনের টাকা পাওয়া যাবে এবং একদিনের যে টাকাটা পাওয়া যাবে সেটাকে গুণন দিবেন 112 দিয়ে। 112 দিয়ে গুণন দিলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটারনিটি বেনিফিট। এই বেনিফিটটা কি করতে পারবেন, আপনি এমপ্লয়িকে ডিসবার্স করে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে নতুন পদ্ধতিতে বলা হয়েছে গ্রস স্যালারি ডিভাইডেড বাই 26 মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে আপনার 112, এই একটা পদ্ধতি যেটা বিধিমালা এসেছে। আর আগেরটা হচ্ছে এই যে এখানে যেটা আছে সেটা আইনে বলা আছে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। স্যার আগেরটা তো স্যার শিথিল হয়ে গেছে, ইপিজেড, ইনসাইড ইপিজেড, ইনসাইড ইপিজেড যেটা হচ্ছে যে আমাদের ইপিজেড এর মধ্যে যেটা হবে সেটা হয় যে যদি পূর্ববর্তী 3 মাসের মধ্যে যদি কোনো বন্ধের ইয়া থাকে, যেটা হচ্ছে যে বন্ধের সময় থাকে বা বন্ধের দিন থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পূর্ববর্তী 3 মাস গণনা করে তার পূর্ববর্তী 3 মাসে তার যে কম্পেনসেশন আসবে সেটাকে ফিজিক্যাল প্রেজেন্ট ডেজ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। ভাইয়া এই ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হয় না যে এমপ্লয়ি যদি লিভে থাকে বা তার অ্যাটেন্ডেন্স যদি না থাকে, সেক্ষেত্রে ভাগ করলে তো দেখা যায় যে অ্যামাউন্ট বেশি চলে আসে। ওখানে বলা আছে লিভ উইদাউট পে এর কথাটা বলা আছে। আমি আবার বলছি, ইপিজেড আইনের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে লিভ উইদাউট পে এর কথা বলা। তার একটা মিনিট, আমি ইপিজেড লটা আপনাকে বের করে তাহলে আমি আপনাকে বলে দিই। ওখানে বলা আছে যে লিভ উইদাউট পে, যদি আপনার ওই পূর্ববর্তী সময়টাতে যদি লিভ উইদাউট পে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই ক্ষেত্রে ওই জিনিসটাকে এভাবে করতে বলা হয়েছে যে লিভ উইদাউট পে এর ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি তার পূর্ববর্তী 3 মাস আপনাকে কনসিডারেশনে নেয়ার কথা বলা হয়েছে। আমি একটু বের করে আপনাকে দেখাই। একই সাথে ভাই একটু অ্যাড করবেন, যদি ওই মাসে যদি কোনো বোনাস থাকে, ঈদ বোনাস বা আদার্স যদি বোনাস থাকে, সেটা ক্যালকুলেশনে আসবে কিনা গড় আয়ের ক্ষেত্রে। আচ্ছা একটুখানি সময় দেন, আমি আপনাকে পুরো জিনিসটা সুন্দর করে এখান থেকে দেখিয়ে দিই। এখানে বলা হয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে যদি মহিলা কোনো
শ্রমিককে তাহার সন্তান প্রসবের শুরু হওয়ার পূর্ববর্তী 8 সপ্তাহের পূর্ব মেয়াদে বিনা মজুরি ছুটি মঞ্জুর করিয়া থাকে, তাহা হইলে প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের উদ্দেশ্যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সরি। দেখেন, প্রথম বিষয়টা বলেছে, যদি মালিক কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের পূর্বে 8 সপ্তাহের পূর্বে কোনো বিনা মজুরিতে ছুটি মঞ্জুর করিয়া থাকে, তাহা হইলে প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের সময় প্রকৃত কাজের দিনগুলো গণনার ক্ষেত্রে বিনা মজুরিতে মঞ্জুরকৃত ছুটির অব্যবহিত পূর্ববর্তী 3 মাসের উপস্থিতি দিনগুলোকে বুঝাইবে। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে এই পূর্ববর্তী 3 মাসের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়েছে যে এবার আসেন কম্পেনসেশনটা কিভাবে ক্যালকুলেট করতে বলা হয়েছে, সেটা হচ্ছে প্রসূতি কল্যাণ সুবিধার মোট মজুরি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী 3 মাসের মধ্যে মহিলা শ্রমিককে প্রদেয় অর্জিত বার্ষিক ছুটি নগদায়নের অর্থ বা বোনাস অর্থে যুক্ত হইবে না। তার মানে যেটা হচ্ছে যে আপনি দুইটা জিনিস ক্লিয়ার হচ্ছেন। কি হচ্ছে, একটা হচ্ছে যে আপনার এই পূর্ববর্তী 3 মাসের মধ্যে যদি আপনার অর্জিত বার্ষিক ছুটির নগদায়নের অর্থ বা মঞ্জুর উৎসব ছুটির অর্থ এটা কি হবে না, যুক্ত হবে না। তার মানে এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাকে কি করবেন, যে আপনি পূর্ববর্তী 3 মাসের যে উপস্থিতির দিন আছে সেই উপস্থিতির দিন দ্বারা ভাগ করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই কি হবে, যে এখানে বেসিক্যালি কনসিডারেশনের ক্ষেত্রে নেওয়া হবে। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা বলেন? জি, পরেরটা ক্লিয়ার, কিন্তু আমি বুঝতে পারছি না, সে যদি বিনা মজুরির যে বিষয়টা আছে, সে যদি ক্যাজুয়াল লিভ নেয় বা সিক লিভ নেয়, কনজিকিউটিভ সিক লিভ নিল অথবা কনজিকিউটিভ ক্যাজুয়াল লিভ নিল, সেক্ষেত্রে মানে ম্যাটারনিটি কেসটা তো ইমার্জেন্সি সিচুয়েশন, যে কোনো সময় দেখা যায় ওই সময় এমপ্লয়িরা বেশিরভাগ সময় ছুটি ছাটায় থাকে, তো সেক্ষেত্রে প্রকৃত উপস্থিতির দিনের সংখ্যা কিন্তু কমে যাবে। জি, উপস্থিতির দিনের সংখ্যা কমে যাবে। এই জন্য কান্ট্রি লটাতে কিন্তু অলরেডি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে গ্রস স্যালারিকে 26 দিয়ে ভাগ করে পেমেন্টটা দেওয়ার জন্য। ওইটা ভাইয়া অনেকটাই মানে কনফিউশন দূর করে, তাহলে আর কোনো ক্যালকুলেশনের জটিলতা সৃষ্টি হয় না। আদারওয়াইজ এক এমপ্লয়ি জটিলতা আছে বলতে যেটা হবে যে কান্ট্রি লটা যেটা ছিল এর আগে, এই যে আপনার এখন যেটা আছে এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল এমপ্লয়ীদের জন্য, কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের নতুন আইনটা এসে এতে এমপ্লয়েড বেনিফিট কমে যাচ্ছে, এবং অলরেডি এটা নিয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন সাবমিট করা হয়েছে, বুঝতে পেরেছেন? এবং এই রিট পিটিশনে ইপিজেডে যেটা আছে ভাইয়া, সেক্ষেত্রে দেখা যায় একই ডেটে যদি 2 জন ম্যাটারনিটি লিভে যায় এবং তাদের গণনা যদি পূর্ববর্তী 3 মাস হয় এবং তাদের স্যালারি লেভেলও যদি একই হয়, কিন্তু কেউ যদি ছুটি নেয় সেক্ষেত্রে তার গড় আয় 3 মাসের গড় আয় বেড়ে যায়। একজন যে ছুটি নেয় নাই, সারা মাসই সে কাজ করছে, তার কিন্তু গড় আয় কমে আসে, ফলে ম্যাটারনিটি বেনিফিট কিন্তু ফ্লাকচুয়েট করে একই স্কেলে একই বেতন। এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস সরকার করেছিল, কিন্তু আমি জানি না কি কারণে এটা ওনারা কমিয়েছেন, ওনারা বলতে পারবেন। তবে আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা নারী যখন মা হতে যায় তখন আসলে তার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়, বুঝতে পেরেছেন? তো যে মেয়েটা ফিজিক্যালি ছুটিও লাগে, তো এই জন্য যেটা হচ্ছে ছুটির কারণে যাতে বেনিফিট কমে না যায় সেই জন্য আসলে এটা করা হয়েছিল, বুঝতে পেরেছেন? কারণ ছুটি নিয়ে একটা মেয়ে যখন দেখবে যে তার টাকা বাড়তেছে প্লাস রেস্ট নিলে তার বাচ্চাটা সুস্থ হচ্ছে, পৃথিবীতে আসতেছে, তার মানে কি হচ্ছে যে সে অলওয়েজ এনকারেজড ফিল করবে যে সেই ইয়েটা করার জন্য। কিন্তু আপনি যখনই একজন এমপ্লয়িকে কি করছেন, যে একটা জিনিস বলছেন যে তোমার বেনিফিটের টাকার পরিমাণ কমে যাবে, তখন কি হবে, যে সে লাইফ রিস্ক নিয়ে সে চেষ্টা করবে যে তার চাকরিটা কন্টিনিউ করার জন্য। সো এটার জন্য কি যে মাতৃ মৃত্যুর যে হারটা সেটা কিন্তু বেড়ে যায়, বুঝতে পেরেছেন? সো এই জন্য সরকার যেটা করেছিল দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, বাট হয় না যে সরকারের মধ্যে অনেক কিছু থাকে, অনেক রকমের বিষয় থাকে, এগুলির জন্য অনেক রকমের জিনিস হয় আর কি, ওইটাই হয়েছে আর কিছুই। মানে এই লুপ হোলটা আসলে আছে তাহলে এখানে ইপিজেড এর ক্ষেত্রে আছে ইপিজেড এর ক্ষেত্রে লুপ হোল না, ইপিজেডটাই বরঞ্চ ফেভারেবল ভাবে আছে, বুঝতে পেরেছেন? আর বাকি যেটা আছে এটা আসলে লুপ হোল আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। ম্যাটারনিটি লিভের জন্য কতদিন আগে অ্যাপ্লিকেশন করতে হয়? ম্যাটারনিটি লিভের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় যেদিন একজন নারী জানতে পারে যে তার পরবর্তী 56 ডেজ এর মধ্যে সন্তান জন্মের সম্ভাবনা আছে, তাহলে ওই দিনই এসে সে মালিককে নোটিশ দিবে এবং তার পরের দিন থেকে তার ছুটিটা শুরু হবে।
56 days, তাই না? আচ্ছা 56 days, জি স্যার এই স্যার 56 ডেজ এই 56 দিন সার্ভ করার আগেই যদি তার ডেলিভারি হয়ে যায় সেই ক্ষেত্রে যে কয়দিন তার 56 ডেজ এর বাদ থাকছে ওটা কি নেক্সট 56 ডেজ এর সাথে সে মানে ইয়া করতে পারবে? অ্যাড হবে না, জি না, বুঝেছেন? অর্থাৎ এটা নেক্সট বেনিফিট তো পুরোটা পাবে। বেনিফিট যেটা আছে সেটা পুরোটা পাবে, কিন্তু ইয়েটার ক্ষেত্রে এটা কভার করবে না, লিভের ক্ষেত্রে এটা কভার করবে না। অর্থাৎ লিভ যেদিন থেকে এই বাচ্চাটা জন্ম নিল তার পরের দিন থেকে তার পরবর্তী যে ছুটিটা সেটা শুরু হয়ে গেল। জাস্ট একটা টেকনিক্যাল কোশ্চেন, এটা একটা সিচুয়েশন ফেস করছিলাম আরো আগে, সেজন্যই করা। ইপিজেড এর ভিতরে বলা আছে যে ইডিডির 8 সপ্তাহ মানে পূর্বে 8 সপ্তাহ এবং ইডিডির পরে 8 সপ্তাহ ছুটির বিষয় যেটা, তো মানে এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা তো আসলে ধরা হয় ওইটাকে মানদণ্ড ধরেই ছুটিটা ক্যালকুলেট করা। তো একজন সম্ভাব্য মা যখন ছুটিতে যায় কোনো কারণে তার ইডিডির প্রায় 1-2 সপ্তাহ পরে হয়তো সন্তানটা জন্মগ্রহণ করলো, সেক্ষেত্রে দেখা যায় তার ছুটি 8 সপ্তাহ কমপ্লিট না হতেই সে কিন্তু চলে আসতেছে, মানে ইডিডি থেকে সন্তান জন্মগ্রহণ করার 8 সপ্তাহ ছুটি দিতে হবে বলা হয়েছে, তার আগেই সে চলে আসছে। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? মানে যেহেতু তার 1 সপ্তাহ পরেই বাচ্চা জন্মগ্রহণ করলো, তো সেক্ষেত্রে আইনি কোনো জটিলতা আছে কিনা? কারণ ওই সময় একজন এসে আমাদেরকে ক্লেম করেছিল যে আমার তো বাচ্চা জন্মগ্রহণ করার পরে 8 সপ্তাহ হওয়ার কথা ছিল, এখন বাচ্চা তো আমার 7 দিন পরে জন্মগ্রহণ করছে, ফলে তো আমি টোটাল 8 সপ্তাহ পাই নাই, আমি 8 সপ্তাহ থেকে 7 দিন কম পেয়েছি। জি, কথাটা যিনি আপনাকে বলেছিলেন তিনি ঠিকই বলেছিলেন যে আমার এখানে ওনার এখানে একটা ইস্যু আছে। ওনার এটার জন্য সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার পোস্ট ন্যাচারাল লিভের ক্ষেত্রে যে পোস্ট ন্যাচারাল লিভের ক্ষেত্রে ওটা 8 সপ্তাহই থাকবে, কিন্তু যদি এডিশনাল টাইম লাগে টু গিভ বার্থ দ্য বেবি তখন যেটা হবে যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এডিশনাল যে টাইমটা থাকবে সেটা ম্যাটারনিটি লিভ থেকে কাটা যাবে না, সেটা তাকে সিক লিভ এবং সিক লিভ এবং অ্যানুয়াল লিভ থেকে অ্যাডজাস্ট করে ওই লিভটা দিতে হবে। যদি ওই সিক লিভ এবং এটা নাও থাকে তাহলে তাকে লিভ উইদাউট পে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তার মানে কাজে নিয়োগ দেওয়া যাবে না, তাকে 8 সপ্তাহ আমাকে কাজের বাইরেই রাখতে হবে। 8 সপ্তাহ অবশ্যই তাকে ম্যান্ডেটরি ভাবে কাজের বাইরে রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আমরা অবশ্য পরে ওকে সিক লিভের আওতায় নিয়ে আসছিলাম, ছুটি ছিল তার হাতে সেজন্য, বাট ওটা লফুল ছিল কিনা আমার ঠিক খেয়াল পড়ছিল না তখন কি করছিলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে ভাই, জি স্যার আমার একটা প্রশ্ন আছে আর কি, কৌতূহলী প্রশ্ন আর কি আমাকে, সেটা তো আসলে ম্যাটারনিটি লিভ আর ম্যাটারনিটি বেনিফিট আমরা তো আসলে লিভ উইথ পেটাই দিই আর কি, 3 মাসের আগের এভারেজ 3 মাস মানে এভারেজ করে দেই, তো বেনিফিটটা কেন বলা হয় আর কি? বেনিফিট বলা হয় কারণ আইনে 48 ধারায় বেনিফিট বলা আছে, এই জন্য এটাকে বেনিফিট বলা হয়। কিন্তু আমরা তো এটাকে বেনিফিট না বলে সাপোজ বলেন আমরা তো লিভ উইথ পে বলি আর কি, ম্যাটারনিটি লিভ। বেনিফিটটার কি আর কোনো ব্যাখ্যা আছে স্যার? না, বেনিফিটের ব্যাখ্যা তো স্যার ওই যে বললাম না আমি আপনাকে, যে আইনে খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে সুবিধা, এই জন্য এটাকে সুবিধা বলা হচ্ছে, আর কিছুই না স্যার। ওই ম্যাটারনিটি লিভ মানে লিভ উইথ পে এর বাইরে তো আর কিছু আর কি কিছু তাকে দেয়া স্যার? আর কিছু দেয়ার তো যেটা হচ্ছে স্যালারিটা পাওয়ার কথা, একজন এমপ্লয়ি যখন লিভে থাকে তখন সে স্যালারি পাওয়ার কথা, কিন্তু আমাদের দেশে এটার প্র্যাকটিস নেই। এখন না থাকলে আমরা আসলে কি করব? তখন তার আসলে কিছু বলারও থাকে না, কিছু করারও থাকে না। কিন্তু আমাদের দেশে ফকির অ্যাপারেলস নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা বেসিক্যালি এটা দিয়ে থাকে। আমি জাস্ট আমার অর্গানাইজেশনের একটা গুড প্র্যাকটিস শেয়ার করে, যেটা আমরা গত 4 মাস আগে স্যালারিও অ্যাপ্লাই দেয় করলাম, আবার সেটা এক্সট্রা হচ্ছে বেনিফিটও দেয় স্যার, এরকম কিছু? জি, স্যালারি দিচ্ছে, এক্সট্রা বেনিফিটটাও দিচ্ছে। এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি যখন সিক লিভে থাকেন তখন আপনি বেতন পান কি পান না বলেন তো? বেতন পাই স্যার। পান, কিন্তু ইয়ের ক্ষেত্রে কি হয়? যেটা হচ্ছে যে আমাদের ওয়ার্কার, আমাদের ম্যাটারনিটির ক্ষেত্রে কি হয়? সে কি কোনো বেতন পায় না শুধুমাত্র বেনিফিট পায়? বেনিফিটটা তো স্যার ওটাকে যদি বেতন বলি যে বেতন সবেতনের ছুটি, বেতন কি বেনিফিট স্যার হয় বলেন তো? বেতন আর বেনিফিট কি এক জিনিস স্যার? বেতন কি আপনার পূর্ববর্তী 3 মাসের টাকা গুনে দেয়? পূর্ববর্তী 3 মাসের টাকা গুনে দেয়, বা 26 দিয়ে ভাগ দিয়ে দেয় বেতন, না 30 দিয়ে ভাগ দিয়ে দেয় বলেন তো স্যার? বেতন 30 দিয়ে ভাগ দিয়ে দেয় স্যার।
হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে 26 দিয়ে দিতে বলছে। সুবিধাটা সবসময় এডিশনাল হয়, কিন্তু আমরা আসলে এটা প্র্যাকটিস করি না। যেহেতু প্র্যাকটিস করি না, এই জন্য আমি বলি না কেউকে, বা আমি এটা আমি একবার এই কথাটা বলেছিলাম এক জায়গায়, পরবর্তীতে আমাকে কোনো একটা জায়গা থেকে ফোন করে, মানে মালিক পক্ষের একটা অর্গানাইজেশন থেকে ফোন করে আমাকে শাসানো হয়েছিল, এবং আমাকে বলা হয়েছে যে নেক্সট টাইম এই ধরনের কোনো প্রকার কমিউনিকেশন যেন আমার কাছ থেকে না করা হয়। তা আমি করিনি, আমার এতে কোনো আসে যায় না যে আমার কমিউনিকেশন করতেই হবে। কিন্তু নিয়মটা কি স্যার বলেন? আপনি যে ক্যালকুলেটটা করতে নিষেধ করছিল স্যার। হ্যাঁ, ওটা বলতে নিষেধ করছিল, এটা আইনে আছে, কিন্তু এটা বলছে যে এটা এই ধরনের কোনো নিয়ম আপনি বলবেন না, আপনি এটা বলা থেকে বিরত থাকবেন, ব্যাস। বুঝতে পেরেছেন বিষয়টা? থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ স্যার। এটা আইনে আছে, কিন্তু আসলে এটা কমিউনিকেশন করা যায় না, বুঝতে পেরেছেন? জি বলেন স্যার। স্যার 6 মাস হিসাবের ক্ষেত্রে ডেট অফ জয়েনিং থেকে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, এই সময়ের মধ্যে যদি কারো লিভ উইথ পে থাকে, সেটা কি স্যার মানে কনসিডারেশনে আসবে, নাকি স্যার ডেট অফ জয়েনিং থেকে এক্সপেক্টেড ডেলিভারি ডেট এই পর্যন্ত 6 মাস হইলে হয়েছে? এটা স্যার জয়েনিং ডেট টু জয়েনিং ডেট দেখবেন যে 6 মান্থস আছে কিনা, তাহলেই হলো, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছেন? থ্যাংক ইউ স্যার। জয়েনিং ডেট থেকে, আমি আবার বলছি, জয়েনিং ডেট থেকে যে ডেটে সে ম্যাটারনিটিতে যাচ্ছে তার পূর্ববর্তী টোটাল 6 মাস আছে কিনা সেটা হিসাব করে নিলে আপনার সমস্যার সমাধান। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? জি 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 স্যার, ক্লিয়ার। এই অনুযায়ী করলেই সেক্ষেত্রে হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। ভাই একটা প্রশ্ন ছিল। বলুন ভাই প্লিজ। আমাদের যে বেনিফিটের যে বিষয়টা বললেন, সেটা হচ্ছে দুটা বাচ্চা জীবিত যদি মারা যায় তাহলে সে বেনিফিট পাবে, এটা একটু দয়া করে একটু ধারাটা দেখাবেন, দুটো বাচ্চা কি বুঝিনি, আবার বলেন আমাকে, কি বলেছেন ভাই? বুঝতে পারিনি। সে বেনিফিট পাওয়ার জন্য, লিভ উইথ বেনিফিটটা পাওয়ার জন্য যে বাচ্চা বলা হয়েছিল যে তার যে দুটো বাচ্চা যদি মারা যায় তাহলে সে এটার আওতায় আসবে, বেনিফিটের আওতায় আসবে। তো এটা আমাকে একটু মানে রেফারেন্সটা একটু দেখাবেন কাইন্ডলি। আচ্ছা, আমাকে একটা বিষয় বলেন, যে বাচ্চা বেনিফিট পেতে হলে বাচ্চা জীবিত থাকতে হবে, শ্রম আইনের কোথাও কি বলা আছে? আসলে আমি বিকেএমই থেকে একটা করেছিলাম লেবার লয়ের উপরে, তো ওইখান থেকে আমাকে বলা হয়েছিল যে যদি বাচ্চা তার যদি বেনিফিটের জন্য যদি তৃতীয় বাচ্চা হয়, তৃতীয় বাচ্চার ক্ষেত্রে সে পাবে না। দুটো বাচ্চা যদি প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা মৃত হলেও তৃতীয় বাচ্চার ক্ষেত্রে পাবে না। আমি আসলে এই জন্য জিজ্ঞাসাটা করেছি। যিনি পড়িয়েছেন তিনি আসলে আপনাকে জিনিসটা সঠিকভাবে পড়াননি, আমি আপনাকে এবার বলছি। দেখেন, জি জি জি, যেটা হয়, একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যদি এই 3টা প্রমাণের যে কোনো একটা কর্মী দিতে পারে, তাহলে সেক্ষেত্রে ম্যাটারনিটি কম্পেনসেশনটা পাবে। কি বলা আছে দেখেন, উপধারা 3 এর অধীন যে প্রমাণ পেশ করিতে হইবে, উক্ত প্রমাণ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 এর অধীন প্রদত্ত জন্ম রেজিস্টার সত্যায়িত উদ্ধৃতি অথবা কোন রেজিস্টার্ড চিকিৎসক প্রত্যয়নপত্র অথবা মালিকের নিকট গ্রহণযোগ্য অন্য কোন প্রমাণ হইতে পারিবে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে এই 3টার যে কোনো একটা যদি আপনি প্রমাণ পেশ করতে পারেন তাহলে সেক্ষেত্রে হবে, আপনারা এটার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। তো আপনার বাচ্চা জীবিত বা মৃত আছে কিনা এটার কোনো প্রমাণ কি এখানে চেয়েছে? দেখেন তো, এটা জীবিত বা মৃত এটা কোথাও বলা আছে? না, এরকম তো কোথাও নেই। আপনার বাচ্চাটা জন্ম নিয়েছে, এটা একটা জন্ম সনদ থাকলেই হবে, অথবা চিকিৎসক বলে দিবে যে এই সন্তান জন্ম দিয়েছে, অথবা মালিকের নিকট গ্রহণযোগ্য যে কোনো কাগজ। ঠিক আছে, সো এই তো, বুঝতে পেরেছেন? এবং একজন নারী বাচ্চা জন্ম দেওয়ার পরে 6 মাসের মধ্যে যদি কোনো ফিমেল ডক্টর যদি ওনাকে চেক করে, তাহলে সেক্ষেত্রে উনি বলে দিতে পারে যে এই নারী সন্তান জন্ম দিয়েছে কি দেয়নি, সেটা ওনারা বের করতে পারে। বুঝতে পেরেছেন? ভাইয়া ওনার কোশ্চেনটাও মেবি এটা ছিল না, ওনার কোশ্চেনটা ছিল হচ্ছে থার্ড চাইল্ডের ক্ষেত্রে বেনিফিট পাবে না। এই তো হয়ে গেল, তো সমাধান হয়ে গেছে কাঞ্চন স্যার, সমাধান হয়ে গেছে। কারণ উনি যে প্রশ্নটা করেছিলেন সে হচ্ছে প্রথম দুইটাতে পাবে, তৃতীয় নাম্বারটা পাবে না। ঠিক আছে, তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বলে কিছু নাই, এখানে যে নাম্বারই হোক এই প্রমাণ যদি দেয় উনি যে বোধ যে ইনস্টলমেন্টের যে অর্থ আছে সেটা উনি পেয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওনার মেসেজ, আর কিছুই না। ওনার উত্তরটা আমি একভাবে দিয়েছি। জি বলুন। যদি দুইটা সন্তান জীবিত থাকে তাও কি এই ধরনের প্রমাণগুলো সাবমিট করলে সে পাবে? না, আমি এটা তো স্যার সেটেল দিই,
এটা তো আবার এখন আপনি অন্য প্রশ্ন করছেন, কারণ দুইটা সন্তান জীবিত থাকলে যে সে ম্যাটারনিটির যে বেনিফিট পাবে না, সে তো বলেই দিলাম আমি। তখন কি পাবে? সে 112 দিনের ছুটি পাবে, এবং ছুটিটা তাকে অ্যানুয়াল লিভ এবং সিক লিভ থেকে অ্যাডজাস্ট করে তারপরে দিতে হবে। বুঝতে পেরেছেন? স্যার, এই যে দুইটা সন্তান জীবিত থাকার যে পয়েন্টটা, সো মানে যতটুকু আমার মনে পড়ে স্যার, লেবেলতে আমাদেরকে পড়িয়েছিলেন যে যদি জীবিত বাচ্চা জন্ম দেয়, তাহলে হচ্ছে বাচ্চা যদি জন্মের পরে মারা যায়, সেই ক্ষেত্রে এর পরে যদি হচ্ছে থার্ড চাইল্ড হয়, মানে ওইটাকে হচ্ছে মানে বাচ্চা যে জন্ম দিয়েছে এবং সে জীবিত ছিল, এভাবে হচ্ছে কাউন্ট করে দুইটা বাচ্চা হয়, এবং দুইটা বাচ্চা যদি জন্মের পরে মারা যায়, থার্ডটাতে যে আর কোনো বেনিফিট পাবে না। না, এই ধরনের কোনো জিনিস আমি পড়াইনি স্যার। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি আপনাকে এখানে যে স্লাইড পড়াচ্ছি লেভেলতে আমি সেম স্লাইডই পড়াই। আর একটা বিষয় হচ্ছে গিয়ে থার্ড বেবি হিসাবে, এটা আপনি শারমিন ম্যাডাম, আপনি যে জায়গা থেকে চাকরি করেছেন, সরকারি চাকরি, সেই চাকরিতে বলা আছে যে দুটো বাচ্চার ক্ষেত্রেই সে বেনিফিট পাবে, তৃতীয়টায় পাবে না, আপনাদের সরকারি কর্মকর্তাদের জন্য। তাতে দুইটা জীবিত থাকুক আর মৃত থাকুক। আর আমাদের শ্রম আইনে যেটা স্যার, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দুটো সন্তান জীবিত না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি ম্যাটারনিটির লিভ এবং যে কম্পেনসেশন দুটোই আপনি পাওয়ার জন্য এলিজিবল হবেন। বুঝতে পেরেছেন? তার মানে কি কারো যদি এমন হয়, আল্লাহ মাফ করুক, যে হচ্ছে বেবি হচ্ছে, বাট অনেক সময় এমন হয় যে স্যার বেবি বাঁচে না, মানে ডেলিভারির পরে হয়তো বা 1-2 দিন পরে বা কয়েক ঘন্টা পরে মারা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি সে হচ্ছে এমন যদি 3টা বা 4টা বেবি পর্যন্ত এমন হয়, প্রত্যেকটা বেবির জন্য যে মানে হচ্ছে ছুটি প্লাস যে কম্পেনসেশন দুইটাই পাবে? জি, যেটা হচ্ছে যে ওনার বাচ্চাটা, ওনার ওনার যদি দুটো সন্তান জীবিত না থাকে এবং যদি ওনার চাকরির বয়স 6 মাস হয়, সেক্ষেত্রে যদি 5 বার 10 বারও এমন হয়, উনি 10 বারই এই ম্যাটারনিটির যে বেনিফিট আছে টোটালটা উনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? আমাদের এটাই কিন্তু সুবিধা। যেমন সরকারি যাদের 6 মাস আছে না, এখানে দেখেন, এই যেখানে যারা 6 মাস করে আছে, এই 6 মাসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 2 বারের বেশি পাবে না। কিন্তু আমাদের এই 16 সপ্তাহ যাদের, তারা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার দুটো সন্তান জীবিত না থাকছে ততক্ষণ পর্যন্ত যতবার ইচ্ছা ততবার সেটা পাবে। যদি হ্যাঁ, তাহলে আমি হচ্ছে জিনিসটা মিক্স করে ফেলেছিলাম, 6 মান্থসটা এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, এটাই হচ্ছে বিষয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি স্যার আজকের ক্লাস এতটুকুই শেষ করব, এই ম্যাটারনিটি পর্যন্ত। সো আসেন বাবা, আসেন। জি, ম্যাটারনিটি পর্যন্ত আমরা আজকে এখানে শেষ করব। সো আবার আগামীকালকে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, ঠিক আছে? তো আমার রাজকন্যা অলরেডি চলে আসছে বাবার কাছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন, প্রশ্নটা করে ফেলেন। আপনাদের ইমার্জেন্সি প্রশ্ন দুই একটা থাকলে করে ফেলেন। বলেন স্যার। উনি মনে হয় সালাম টালাম দিছে। 2022 যে অ্যামেন্ডমেন্ট আছে, ইংলিশ ভার্সন আছে আপনার কাছে? এটার কি আছে কিনা ভাইয়া? জি, মিরাজুল স্যার বুঝতে পারেনি, আরেকবার বলবেন? মিরাজুল স্যার, ইংলিশ ভার্সনটা কি কোনো ইংলিশ ভার্সন নেই, সরি স্যার, আমাদের ইংলিশ ভার্সন নেই, ইংলিশ ভার্সন अवेलेबल না স্যার, ঠিক আছে? ভাই আমার ইন্টারনেট মেবি ডিস্টার্ব করতেছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব বা আচ্ছা, পরে ঠিক ফোন আছে, দেব। ঠিক আছে, ওকে। ভাই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনটা কি পড়ানো হয়ে গেছে না সামনে না, পড়ানো? হবে, সামনে হবে ভাইয়া, সামনে হবে। ওকে ভাই, ওকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মা।